ওকে, সো আমাদের প্রথম মডিউলটা নেটওয়ার্কিং টুডে। সো এই কোর্সটাকে সংক্ষেপে আইটিএন বলা হয়। ওকে, সো আমরা এইগুলো ওয়েব ইন্টারফেসে দেখেছি যে এখানে আমরা কি কি শিখবো বা মডিউল অবজেক্টিভ কি, এগুলো আমরা দেখেছি। এবং নেটওয়ার্ক এফেক্ট আওয়ার লাইভ, নেটওয়ার্ক কানেক্টার্স, আমরা এই ভিডিওটা দেখেছিলাম। ঠিক আছে, নো বাউন্ডারিজ। নেটওয়ার্কিং কম্পোনেন্টস নিয়ে আসলে কথাবার্তা আমরা গতদিন শুরু করতে যাচ্ছিলাম। তার আগে আমরা বিভিন্ন আইপি অ্যাড্রেস সম্পর্কে আমরা কিছুটা বলে এসেছি, কিছুটা কথাবার্তা বলেছি। সো নেটওয়ার্কিং কিছু কম্পোনেন্ট সম্পর্কে আমরা একটু জেনে নেই। হোস্ট রোলস, এভরি কম্পিউটার অন নেটওয়ার্ক ইজ কল্ড এ হোস্ট অর ইন ডিভাইস। অর্থাৎ যত কম্পিউটার আমরা নেটওয়ার্কে ইউজ করব, যেগুলো দিয়ে সোজা কথা মানে ইউজার ইউজ করে যে জিনিসগুলো, অর্থাৎ ইউজার ডিরেক্টলি ইউজ করে যে জিনিসগুলো, সেগুলোকে আমরা সাধারণত ইন ডিভাইস বা হোস্ট বলে থাকি। ঠিক আছে, সার্ভারস আর কম্পিউটারস দ্যাট প্রোভাইড ইনফরমেশন টু এন্ড ডিভাইস। সার্ভার ইন ডিভাইসকে সার্ভ করে থাকে বিভিন্ন জিনিস, যেমন ইমেইল সার্ভারস, ওয়েব সার্ভারস, ফাইল সার্ভারস। অর্থাৎ ইমেইল সার্ভার যেটা আসলে ইমেইল আদান প্রদানের ক্ষেত্রে একটা তো সার্ভার মেনটেন করতে হবে। ধরেন যে জিমেইলে আমরা যে ঢুকি, সো ওই পাশে কাউকে না কাউকে তো অ্যালাইভ থাকতে হচ্ছে। আপনি যখনই আপনার ইমেইলটাতে ঢুকতেছেন, তো ওই পাশে কোনো না কোনো একটা ডিভাইস তো অ্যালাইভ থাকতে হচ্ছে, যে আপনাকে রেসপন্স করতেছে এবং আপনাকে আপনার ইমেইল গুলো দেখাচ্ছে, বা আপনি ইমেইল পাঠাতে চাইলে সেগুলোর প্রসেস গুলো করতেছে। সিমিলারলি আপনি ওয়েবে কোনো কাজ করতে চাইলে অন্যান্য ওয়েবসাইট যে আছে সেগুলো, আগে ইমেইল আমরা আসলে আগে ডেস্কটপ ইউজ করতাম, আউটলুক বা ডেস্কটপ সফটওয়্যার ইউজ করতাম আগে। ইডোরা ছিল, আউটলুক ছিল, এগুলো এখন কমে গেছে। জিমেইল বা ইয়াহু এগুলো যখন ওয়েবে তারা যখন বেশ ভালো একটা নিয়ে আসতে পেরেছে এবং অ্যান্ড্রয়েডে দেখা যাচ্ছে নোটিফিকেশন দিচ্ছে, তো এরকম আসার পরে আসলে ওই ধরনের ইমেইল ইউজ করাটা, মেইল বক্স ইউজ করাটা কমে গিয়েছে। কিন্তু স্টিল ওখান থেকে ইমেইলের যে সার্ভিসটা দেওয়ার, সেই সার্ভিসটা দেওয়ার জন্য কাউকে না কাউকে ওদিকে অ্যালাইভ থাকতে হচ্ছে, যেটাকে আমরা সার্ভার বলে থাকি। ওয়েবসাইট গুলোর ক্ষেত্রেও সেম। এবং ফাইল সার্ভার অনেক থাকে, অর্থাৎ আপনার ডেডিকেটেডলি হয়তো কয়েক জিবি ফাইল, তো এইগুলা আসলে ওই ওয়েবসাইট সার্ভার থেকে এগুলাকে আলাদা করে দেখা হয় অনেক সময়, তো এগুলাকে ফাইল সার্ভার বলা হচ্ছে। Clients are computers that send requests to the servers to retrieve information. So client server একটা মানে কি বলে, একটা রিলেশন আমরা অনেক সময় কম্পিউটার সায়েন্সে ব্যাখ্যা করে থাকি, যে সার্ভার হচ্ছে সবসময় ওয়েট করতে থাকে কখন কোনো ক্লায়েন্ট তার কাছে কোনো সার্ভিস চাবে, আর সার্ভার সেটা সার্ভ করবে থ্রু দ্য ইন্টারনেট। ক্লায়েন্ট ইন্টারনেটের মাধ্যমে সার্ভারের কাছে কোনো সার্ভিস চাইলো, এইগুলা যে কোনো কিছু, ইমেল সার্ভিস, ওয়েব সার্ভিস, ফাইল সার্ভার, যে কোনো কিছুই হতে পারে, যে কোনো সার্ভিসই হতে পারে। তো সে যখন চাইবে তখন ক্লায়েন্ট সেই সার্ভিসটা পাবে, আবার রিকোয়েস্ট করলে আবার সার্ভার। তো সার্ভার এরকম এই রিকোয়েস্ট খালি সার্ভ করতেই থাকে। সার্ভার আসলে কিছুই না, এই ইন ডিভাইস যে ক্লায়েন্ট, যে এই ধরনের একটা কম্পিউটারই, কিন্তু সেটা হচ্ছে অনেক হাই কনফিগারেশন। এই সার্ভারের বৈশিষ্ট্য এই, আর তেমন কিছুই না। ওকে, সো এখানে একটু ডিসক্রিপশন দিয়েছে, আপনারা চাইলে পড়তে পারেন। ইমেল সার্ভার রানস ইমেল সার্ভার সফটওয়্যার, ক্লায়েন্টস ইউজ ক্লায়েন্ট সফটওয়্যার টু অ্যাক্সেস ইমেইল। ওই যে যেটা বললাম, ক্লায়েন্ট আগে আমরা আউটলুক, ইডোরা এগুলা ইউজ করতাম, এখন ওয়েব থেকেই মানুষ বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। ওয়েব সার্ভার রানস ওয়েব সার্ভার সফটওয়্যার, ক্লায়েন্ট ইউজেস ব্রাউজার সফটওয়্যার টু অ্যাক্সেস ওয়েব পেজেস। যেমন আমরা গুগল ক্রম, ফায়ারফক্স, যারা ইউজ করেন, অ্যাপল ম্যাক ইউজ করেন, তারা সাফারি ইউজ করতেছেন, অথবা আরো অনেক ধরনের এই ধরনের ব্রাউজার আছে সেগুলো দিয়ে। ওকে, ফাইল সার্ভার স্টোরস কর্পোরেট এন্ড ইউজার ফাইলস, দ্য ক্লায়েন্ট ডিভাইসেস অ্যাক্সেস দিস ফাইলস। সো এগুলো সম্পর্কে আমরা জানি। সো এই ইন ডিভাইস গুলো মোটামুটি এই ক্লায়েন্ট সার্ভারের যে একটা রিলেশনশিপ, সেগুলো সম্পর্কে আমরা জানলাম। ওকে, তারপরে দেখি কি আছে, পিয়ার টু পিয়ার। অর্থাৎ পিয়ার টু পিয়ার বলতে যেটা বোঝায়, একটা ডিভাইস থেকে অন্য ডিভাইস
ঠিক আছে, it is possible to have a device to be a client and a server in a peer-to-peer network. This type of network design is only recommended for very small network. So peer-to-peer network বলতে একটা থেকে আরেকটা ডাইরেক্ট কানেকশন এই ধরনের বোঝায় আর কি। তো এই ধরনের নেটওয়ার্ক আসলে খুবই ছোট আকারে যখন আমাদের নেটওয়ার্ক দরকার হয় তখন আমরা এই পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক ইউজ করে থাকি। ঠিক আছে, এগুলোর কিছু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এখানে দেখিয়ে দেওয়া আছে। যেমন ধরেন যে এই ফাইল শেয়ারিং ধরেন একটা পিসি আছে, সে আর এটা হচ্ছে প্রিন্ট শেয়ারিং, অর্থাৎ তার সাথে একটা প্রিন্টার কানেক্ট আছে, তার সাথে তার কাছে কিছু ফাইল আছে। ঠিক আছে, সো সে বলতেছে যে আই হ্যাভ ফাইলস টু শেয়ার, সো সে ফাইল শেয়ার করতেছে। সো প্রিন্ট শেয়ারিং যে ডিভাইসটা আছে তার সাথে যেহেতু প্রিন্টার কানেক্টেড, ফাইল শেয়ারিং ডিভাইসটা কিন্তু ডাইরেক্টলি প্রিন্টারকে অ্যাক্সেস করতে পারতেছে না, কিন্তু সে যদি ফাইল শেয়ার করে প্রিন্ট শেয়ারিং, সে হচ্ছে এই ফাইলটাকে অ্যাক্সেস করে আই হ্যাভ এ প্রিন্টার টু শেয়ার, সো সে এটা শেয়ার করতেছে এবং এখান থেকে প্রিন্টটা হচ্ছে। ঠিক আছে, সো এই যে ফাইল শেয়ারিং ডিভাইসটা এই প্রিন্ট শেয়ারিং ডিভাইসটাকে ইউজ করে এই ধরনের প্রিন্টটা করলো, এইটাও কিন্তু একটা নেটওয়ার্ক হলো এখানে, অর্থাৎ একটা ভায়া হয়ে আরেকটাকে ইউজ করতেছে। প্রিন্টারটা কিন্তু ডাইরেক্ট ফাইল শেয়ারিং পিসির সাথে কানেক্টেড নাই। সেটার অ্যাডভান্টেজ ইজি টু সেট আপ, যেতে একেবারেই খুবই স্ট্রেট ফরওয়ার্ড, তার লাগিয়ে দিলেই হচ্ছে, লেস কমপ্লেক্স, কোনো ধরনের কমপ্লেক্সিটি তেমন নাই, লোয়ার কস্ট কম, ইউজড ফর সিম্পল টাস্ক, ট্রান্সফারিং ফাইলস এন্ড শেয়ারিং প্রিন্টার্স। আর এখানে কিছু ডিসঅ্যাডভান্টেজও আছে, নোট সেন্ট্রালাইজড অ্যাডমিনিস্ট্রেশন, অর্থাৎ এখানে আসলে কে বস, প্রিন্ট শেয়ারিং বস নাকি ফাইল শেয়ারিং বস, কোন পিসিটা বস, সেরকম মাস্টার স্লাভের কোনো ব্যাপার স্যাপার নাই, কোনো সেন্ট্রালাইজড কোনো অ্যাডমিনিস্ট্রেশন হচ্ছে না। ঠিক আছে, নট অ্যাজ সিকিউর, সো এখানে আরেকজন কানেক্টেড হয়ে যে কোনো করতে পারে। নট স্কেলেবল, যেহেতু এইগুলো তৈরি হয় ছোট ইয়ের জন্য, খুব বেশি স্কেলেবল মানে হচ্ছে আপনার পিসি এখানে দুইটা আছে, দুইটা থেকে হয়তো 2000 হয়ে গেল, বা 20,000 পিসি এখানে কানেক্টেড হয়ে গেল। এই ধরনের ইয়ের ক্ষেত্রে আপনার এটা হ্যান্ডেল করতে পারলে সেটাকে আমরা বলি স্কেলেবল, বাট এখানে সেই ধরনের সুযোগ নাই, কারণ এগুলো আসলে করাই হয় খুব ছোট নেটওয়ার্কের জন্য। স্লোয়ার পারফরমেন্স এগুলোতে, যেহেতু আসলে ওই ধরনের কোনো সেন্ট্রালাইজড অ্যাডমিনিস্ট্রেশন নাই, পারফরমেন্স এখানে স্লো। এরপরে আসি ইন ডিভাইস। সো ইন ডিভাইস কোনগুলোকে আমরা বলতেছি, and in device is where a message originates from or where it is received, অর্থাৎ যেখান থেকে মেসেজ পাঠানো হয় অথবা যেখানে মেসেজ রিসিভড হয় সেটাকে আমরা ইন ডিভাইস বলতেছি। ডাটা অরিজিনেটস উইথ an in device, flows through the network and arrives at the in device. সো এইখানে যদি আপনি দেখেন, এই যে এখানে যে পিসি নিয়ে বসে আছে, এই যে পিসি সার্ভার, এগুলো তো ইন ডিভাইস, আইপি টেলিফোন, এগুলো হচ্ছে ইন ডিভাইস। এখন এই যে সুইচ, এটা হচ্ছে আপনার, এটা কিন্তু ইন ডিভাইস না, এটা একটা নেটওয়ার্ক ডিভাইস। সো এটার মাধ্যমে, রাউটারের মাধ্যমে আপনি এদিকে যদি পাঠান কোন একটা ইয়ের কাছে, সো এগুলো আবার ইন ডিভাইস। এই সুইচ থেকে শুরু করে রাউটার এগুলো হচ্ছে অনেক সময় আমরা ইন্টারমিডিয়ারি ডিভাইস বলি বা নেটওয়ার্ক ডিভাইসও বলি। ঠিক আছে, মেসেজ ক্যান টেক অল্টারনেটিভ রুটস। সো এখান থেকে আপনি যদি একাধিক মেসেজ পাঠান, সেক্ষেত্রে এইখান থেকে এখানে যেতে হলে সে দেখেন এদিক থেকেও যেতে পারে, এদিক থেকেও যেতে পারে, ডাইরেক্টলিও যেতে পারে। এখানে পরবর্তীতে আমাদের আরো বিভিন্ন কথাবার্তা আসবে, আমি তাও একটু বলে রাখি এখানে কি প্রোটোকল ইউজ হচ্ছে, অর্থাৎ এই নেটওয়ার্কের মধ্যে কি ধরনের প্রোটোকল ইউজ করতেছেন সেটার উপরে ডিপেন্ড করে এটা আসলে কোন দিক দিয়ে যাবে বা কিভাবে যাবে সেটা আসলে চুজ করে। যেমন ধরেন যে লোড ব্যালেন্সিং একটা ব্যাপার আছে। সো যদি আপনি প্যারালাল কমিউনিকেশন করতে চান, ধরেন এইখান থেকে এখানে আপনি লোড ব্যালেন্স করে এখান দিয়ে কিছু ডাটা পাঠালেন, এখান দিয়ে কিছু ডাটা পাঠালেন, এদিক দিয়ে কিছু ডাটা পাঠালেন, তো এই প্যারালালি সব দিক দিয়ে যাওয়ার কারণে এখান থেকে এখানে ডাটাটা কিন্তু 1 সেকেন্ডে, এখান থেকে ধরেন এইখানে আগে একটা ডাটা পাঠাইতে পারতেন যে কোনো একটা ইউজ করলে, এখন কিন্তু 3টা ডাটা 3 দিক দিয়ে পাঠিয়ে এটার মধ্যে পৌঁছে যাচ্ছে। সো এখানে প্যারালাল প্রসেসিং এরকম করা যেতে পারে। আবার কি বলে, এখান থেকে সে সাধারণত যেটা করে, সিম্পল যেই আমাদের প্রোটোকল গুলো আছে সেগুলোতে সাধারণত যে কোনো একটাই চুজ করে, একটা পাথ চুজ করে যেটা বেস্ট পাথ। হয়তো এখানে একটা একটা নোড ইউজ করে, আমরা নোড বলি অথবা হপ বলি। সো সে এখানে একটা হপ ইউজ করে
তারপরে ডেস্টিনেশনে পৌঁছতেছে। এখানে কোনো হপ ইউজ না করে ডাইরেক্টলি ডেস্টিনেশনে পৌঁছে যাচ্ছে, মানে আমি এইটাকে যদি ডেস্টিনেশন রাউটার ধরি, তারপরে এখানে হলো আরেকটা। তো এটাই বেস্ট মনে হইতে পারে। সো মানে আরো ক্যালকুলেশনের অনেক ব্যাপার স্যাপার আছে। সো যদি এটা বেস্ট হয় তাহলে সে দেখা যাবে বাকিগুলো ব্যাকআপ হিসেবে রাখবে। সো এখান থেকে এখানে ডাইরেক্টলি ডাটাটা চলে যাবে। যদি কোনো কারণে এই লিঙ্কটা ফেইল করে তখন এইটা বা এইটা ইউজ করতে পারবে। সো এই ধরনের রিডান্ডেন্ট, এগুলোকে আমরা বলি রিডান্ডেন্ট লিঙ্ক। এই রিডান্ডেন্ট লিঙ্ক আসলে রাখা হয় হচ্ছে রিডান্ডেন্সি রাখা হয় হচ্ছে যাতে আপনার অ্যাভেলেবিলিটিটা বাড়ানোর জন্য। অর্থাৎ যে কোনো সময় যে কোনো একটা কিছু ফেল করলো, এই তারটা নষ্ট হয়ে গেল বা কাটা পড়লো কোনো জায়গায়, সমস্যা নেই, অন্য জায়গা দিয়ে যাতে যেতে পারে জিনিসটা, ঠিক আছে। মেসেজ ক্যান টেক অল্টারনেট রুটস। সো এখানে এসে সে যে কোনো রুট চুজ করতে পারে। সো এখানে আমরা ইন ডিভাইস সম্পর্কে কিছু ইন ডিভাইস চিনলাম। আচ্ছা, এই যে এখানে আসেন, এতক্ষণ যে ওই ইন্টারমিডিয়ারি ডিভাইস বা নেটওয়ার্ক ডিভাইস গুলোর কথা বলছিলাম, সেটার এখানে পরিচিতি। আচ্ছা, এখানে আমি কি করতেছি সেটা কিন্তু আমরা আবার একটু ক্লিয়ার করে আসি। এখানে কিন্তু আমরা নেটওয়ার্কের বিভিন্ন যে কম্পোনেন্ট সেগুলো সম্পর্কে জানতে। প্রথমে হোস্ট সম্পর্কে আমরা জানলাম, যেখানে ক্লায়েন্ট সার্ভার কিভাবে কমিউনিকেশন হয়। এগুলা নেটওয়ার্কের কম্পোনেন্ট হোস্ট। তারপরে পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক কেমন থাকে সেটা আমরা একটু জানলাম। তারপরে আসেন ইন ডিভাইস কোনগুলা, বা ইন ডিভাইস কি করে, ডাটা অরিজিনেট করে অথবা রিসিভ করে, এগুলো হচ্ছে ইন ডিভাইসের কাজ। ওকে, তারপরে আপনার এরপরে আমাদের যেটা ইন্টারমিডিয়ারি ডিভাইস গুলো, অর্থাৎ ইন্টারমিডিয়ারি নেটওয়ার্ক ডিভাইস বলা হচ্ছে। সো অ্যান ইন্টারমিডিয়ারি নেটওয়ার্ক ডিভাইস ইন্টারকানেক্টস ইন ডিভাইস। ইন ডিভাইস গুলোকে কানেক্ট করার জন্য আসলে নেটওয়ার্ক ডিভাইস গুলো ইউজ হয়, ঠিক আছে। এক্সাম্পল ইনক্লুড সুইচেস, ওয়্যারলেস অ্যাক্সেস পয়েন্ট, রাউটার, ফায়ারওয়ালস, এগুলো। ম্যানেজমেন্ট অফ ডেটা অ্যাজ it flows through a network is also the role of an intermediary device. So এই যে ডাটা ম্যানেজ করা, এই যে ফ্লো নেটওয়ার্কের মধ্যে দিয়ে ফ্লো হচ্ছে, এই ম্যানেজমেন্টকেও আসলে ইন্টারমিডিয়ারি ডিভাইসেই ধরা হচ্ছে, ইনক্লুডিং রিজেনারেট এন্ড রিট্রান্সমিট ডাটা সিগন্যাল। ডাটা ধরেন অনেক দূর নিয়ে যাচ্ছেন, সো ডাটাটাকে রিপিট তো করতে হবে, নাহলে এইটা দুর্বল হয়ে এক সময় নাই হয়ে যাবে। সো এই যে রিজেনারেট বা রিট্রান্সমিট ডাটা সিগন্যালস, এগুলোকে ইন্টারমিডিয়ারি ডিভাইস ধরা হচ্ছে। মেইনটেইন ইনফরমেশন অ্যাবাউট হোয়াট পাথওয়েজ এক্সিস্ট ইন দ্য নেটওয়ার্ক, অর্থাৎ নেটওয়ার্কের মধ্যে কোন কোন পাথ দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া যাচ্ছে সেই ইনফরমেশন গুলো, এগুলো ইন্টারমিডিয়ারি ডিভাইসের রোলের মধ্যে ধরা হচ্ছে। নোটিফাই আদার ডিভাইসেস অফ এরর্স এন্ড কমিউনিকেশন ফেইলিউরস। সো কোনো একটা লিংক ডাউন হয়ে গেছে অথবা কমিউনিকেশন কোনো ডাটা যায় নাই, এগুলি যারা ম্যানেজ করতেছে তারাও আসলে ইন্টারমিডিয়ারি ডিভাইস। অর্থাৎ ইন্টারমিডিয়ারি ডিভাইস এই কাজগুলো করে থাকে বা এই রোলগুলো তাদের আছে, ঠিক আছে। ওকে, তারপরে আপনার নেটওয়ার্ক মিডিয়া, অর্থাৎ নেটওয়ার্ক কম্পোনেন্টের একটা বড় গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে নেটওয়ার্ক মিডিয়া। অর্থাৎ ওই যে আমরা প্রথম দিন বলেছিলাম, মনে আছে কিনা, যে আমরা যখন কমিউনিকেশন করতে চাই তখন কিন্তু আপনার যে কয়টা জিনিস দরকার হয়, বেসিক 3টা জিনিস। একটা তো আপনার ডিভাইস লাগবে, ইন ডিভাইস, ঠিক আছে, যেখান থেকে যেটা স্যার আপনি আসলে কমিউনিকেট করতে পারবেন না। তারপরে আপনার দরকার হবে একটা মিডিয়া, অর্থাৎ মিডিয়াম, অর্থাৎ যার মধ্য দিয়ে আপনার ডাটাটা পাস হবে এক জায়গা থেকে আরেক জায়গায়। আরেকটা হচ্ছে প্রোটোকল। সো এই আমরা এতক্ষণ ডিভাইস গুলো দেখলাম, এখন আমাদের ওয়্যারিং লাগবে, কোনো মিডিয়াম লাগবে, মিডিয়ামের থ্রুতে আমাদের যেতে হবে। সো মিডিয়াম এরকম অনেক ধরনের টেকনোলজিক্যাল চেঞ্জ এসেছে, সেই ক্ষেত্রে মিডিয়াম আসলে আপগ্রেডেড হয়েছে। প্রথমে তো ওই কি বলে কপারের কপার শিল্ড আপনারা দেখতে পাচ্ছেন, কপারের তার, তারপরে ফাইবার অপটিক্স, আরো অনেক দ্রুত দূরের পথে লাইটের গতিতে এই ফাইবার অপটিকের মধ্যে দিয়ে ডেটা যায়, আপনারা জানেন। আর এটা হচ্ছে বিদ্যুতের গতিতে। So communication across a network is carried through a medium which allows a message to travel from source to destination. So network media দিয়ে source to destination এ আসলে ডেটা যায়। ওকে, মেটাল ওয়্যারস উইথিন কেবলস, মিডিয়া টাইপ বিভিন্ন ধরনের টাইপ আছে। সো মেটাল ওয়্যারস উইথিন কেবল, অর্থাৎ কপার কেবলের কথা বলতেছে আর কি। ইউজেস ইলেকট্রিক্যাল ইম্পালসেস, ইলেকট্রিক্যাল সিগন্যাল দিয়ে ডাটাটা পাস করা হয় কপার ওয়্যারের মধ্য দিয়ে, ঠিক আছে। তারপরে আপনার গ্লাস অর প্লাস্টিক ফাইবার উইথ কেবলস, অর্থাৎ ফাইবার অপটিক যে কেবল আছে এগুলো লাইট পাস করা এগুলোর মধ্যে থেকে, সেটা তো আমরা জানি।
এইগুলা আবার ফাইবার অপটিক্যাল যে ওয়্যার আছে সেগুলো বা কেবল আছে সেগুলো আবার বিভিন্ন ধরনের হয়ে থাকে, SMF, MMF। এগুলো ফাইবার অপটিক্স আমাদের একটা কোর্স আছে, ওখানে এগুলো বেশ ডিটেইল পড়া হয়। সিঙ্গেল মোড ফাইবার, মাল্টি মোড ফাইবার। সো সিঙ্গেল মোড ফাইবার দিয়ে ব্যবহার হয় হচ্ছে দূর দূরান্ত, মানে ধরেন ঢাকা থেকে সিলেট বা আরো দূরের রাস্তায় হলো সিঙ্গেল মোড ফাইবার ইউজ হবে। আর মাল্টি মোড ফাইবার হলো ছোট জায়গার মধ্যে ইউজ করার জন্য। সো ফাইবার অপটিক্যাল কেবল গুলো আসলে মেইনলি অনেক দূরের রাস্তা কভার করার জন্য, অনেক দূরের সিগন্যাল পাঠানোর জন্য এগুলো খুবই উপযোগী। ঠিক আছে। আচ্ছা, তারপরে ওয়্যারলেস ট্রান্সমিশন। তো আমরা জানি ওয়্যারলেস টেকনোলজি আছে, ইউজেস মডুলেশন অফ স্পেসিফিক ফ্রিকোয়েন্সিস অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। সো বিভিন্ন ফ্রিকোয়েন্সির ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের মাধ্যমে এই ডেটাগুলো পাঠানো হয় ওভার ওয়্যারলেস মিডিয়া। ঠিক আছে। সো নেটওয়ার্ক রিপ্রেজেন্টেশন এবং টপোলজি, নেটওয়ার্কের কি কি ধরনের টপোলজি থাকে সেগুলো আমরা কিছুক্ষণ পরে এসে আবার জানবো। আচ্ছা, সো এখন পর্যন্ত আমরা নেটওয়ার্কিং ডিভাইস গুলো সম্পর্কে একটু জাস্ট ওভারভিউ নিচ্ছি আর কি। মানে এর আগের অংশটাতে নেটওয়ার্কিং কম্পোনেন্টস যেগুলো আছে, ঠিক আছে, ওই যে ইন ডিভাইস, ইন্টারমিডিয়েট ডিভাইস বা বিভিন্ন পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক, এগুলি সার্ভার, ক্লায়েন্ট, এগুলি সম্পর্কে আমরা জানলাম, বা ওয়্যার মিডিয়া কি কি হতে পারে সেগুলো সম্পর্কে জানলাম। এখন আমরা একটা নেটওয়ার্কের রিপ্রেজেন্টেশন বা টপোলজি, টপোলজি বলতে যেটা বোঝায় আর কি, আপনি নেটওয়ার্কটাকে যদি দেখেন তাহলে কি ধরনের স্ট্রাকচারটা কেমন হতে পারে, এই ধরনের জিনিসগুলোকে আমরা টপোলজি বলা হয়। আমরা যখন আরেকটু সামনে যাব আপনি এমনিতেই বুঝতে পারবেন। সো প্রথমে নেটওয়ার্ক রিপ্রেজেন্টেশনে আসতেছে। নেটওয়ার্ক ডায়াগ্রামস অফেন কল্ড টপোলজি ডায়াগ্রামস ইউজ এ সিম্বল টু রিপ্রেজেন্ট ডিভাইসেস উইথিন দ্য নেটওয়ার্ক। সো একটা নেটওয়ার্কের মধ্যে বিভিন্ন যে আপনার ডিভাইস গুলো থাকবে, এগুলো দেখানোর জন্য আমরা বিভিন্ন সিম্বল ইউজ করে থাকি। ঠিক আছে। এবং সেখানে আপনারা অলরেডি অনেকগুলো সিম্বলই চিনেন, যেমন ডেস্কটপ কম্পিউটার এর জন্য এই ধরনের একটা সিম্বল, ঠিক আছে। ল্যাপটপের জন্য এরকম প্রিন্টার, টেলিপ্রেজেন্স ইন পয়েন্ট, ওয়্যারলেস ট্যাবলেট, আইফোন, এগুলাকে সাধারণত ইন ডিভাইস বলা হচ্ছে। ঠিক আছে। আর এদিকে আবার ইন্টারমিডিয়েট ডিভাইস কোনগুলো, ওই যে ওয়্যারলেস রাউটার, ল্যান সুইচেস, রাউটার, মাল্টিলেয়ার সুইচ, তারপরে আপনার ফায়ারওয়াল অ্যাপ্লায়েন্স, যেগুলো মানে সোজা কথায় যদি বলি, যেগুলোর সাথে একেবারে এন্ড ইউজার, যারা আমরা নর্মাল ইউজার, নন টেকনিক্যাল ইউজার, তারা যেগুলোর সাথে কমিউনিকেশন করে, যেগুলোর সাথে ডিরেক্টলি ইনভলভ, এইগুলো আমরা সাধারণত ইন ডিভাইস বলে থাকি। আর ইন্টারমিডিয়েট ডিভাইস হচ্ছে এগুলোর সাথে ওই জাস্ট নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার অর সাম একটা স্পেশাল ক্যাটাগরি, যারা আইটি এক্সপার্ট, তারা এগুলোর সাথে ইনভলভ থাকে। নেটওয়ার্ক মিডিয়া সম্পর্কে তো আপনারা জানেনই, ওয়্যারলেস মিডিয়া দেখানোর জন্য এরকম হিজিবিজি একটা জিনিস দেখানো আঁকা হয়, এবং ল্যান এর জন্য ডাইরেক্ট লাইন আর টানলে বোঝা যায় যে এখানে এটা ল্যানের কোন একটা তার, এই ধরনের। আর ওয়ান মিডিয়া অর্থাৎ ওয়্যারলেস এরিয়া নেটওয়ার্ক বোঝায় এটা দিয়ে। সো এরকম যদি থাকে তাহলে সেটাকে আমরা ওয়ান বুঝাই। তো এখানে ইম্পর্টেন্ট কিছু টার্মের কথা বলেছে। নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, অর্থাৎ আপনি যখনই একটা নেটওয়ার্কে কানেক্টেড হতে যাবেন, আপনার এই উপস্থিতির জন্য আপনার যে ডিভাইসটা, এটার একটা ইউনিক আইডি থাকা লাগে, যেটাকে আমরা ম্যাক বলি। সো প্রতিটা নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড বা নিক বলা হয়, এই নিকের একটা করে ম্যাক অ্যাড্রেস থাকে। এই নেটওয়ার্কে কানেক্টেড হতে গেলেই আসলে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড লাগে, এবং ফিজিক্যাল পোর্ট, ইন্টারফেস, এগুলো সম্পর্কে আমরা জানবো। ওকে, অফেন দ্য টার্মস পোর্ট এন্ড ইন্টারফেস আর ইউজ ইন্টারচেঞ্জেবলি। সো পোর্ট এবং ইন্টারফেস প্রায় একটা অপরটার অথবা হিসাবে ইউজ হয় আর কি, অর্থাৎ অল্টারনেটিভলি ইউজ হয়। ওকে, আচ্ছা, তারপরে আচ্ছা আমরা কোথায় গেলাম, নেটওয়ার্ক রিপ্রেজেন্টেশন। তারপরে আমাদের আসলে টপোলজি ডায়াগ্রাম। সো টপোলজি যখন আমরা বলবো, টপোলজি বলার সময় দুই ভাবে বলা যায়, একটা হচ্ছে ফিজিক্যাল টপোলজি আর একটা হচ্ছে লজিক্যাল টপোলজি। ফিজিক্যাল টপোলজি কি জিনিস আর লজিক্যাল টপোলজি কি জিনিস একটু ভালো করে বোঝার বিষয় আছে।
একটু খেয়াল করে শুনবেন। ফিজিক্যাল টপোলজি বলতে বুঝাই আমরা যেই সমস্ত ডিভাইস ফিজিক্যালি একই জায়গায় আছে বা কাছাকাছি জায়গায় আছে, সেগুলোকে আমরা একই ফিজিক্যাল কি বলে একই ফিজিক্যাল এরিয়ার মধ্যে রাখি। হুম। আবার ফিজিক্যাল এরিয়া বা একই ফিজিক্যাল যে টপোলজি সেখানে এক জায়গায় আমরা ডায়াগ্রামের মধ্যে দেখাই। হুম। তো এইটাকে আমরা বলতেছি ফিজিক্যাল টপোলজি। আর লজিক্যাল টপোলজি হচ্ছে যেগুলোর আমরা ওই যে নেটওয়ার্ক ম্যানেজ করার জন্য যেগুলোর অ্যাড্রেসকে কাছাকাছি বা যেগুলোর একই নেটওয়ার্কের মধ্যে আছে, এই ধরনের জিনিসগুলোকে আমরা বলি লজিক্যাল টপোলজি। সো আরো সহজ করে বললে ফিজিক্যালি যেগুলো কাছাকাছি, যেগুলো মানে একই ঘরের মধ্যে বা একই জায়গার মধ্যে আছে, সেগুলো সেগুলোর উপরে বেস করে যদি আমরা মানে ক্যাটাগরাইজ করি, তাহলে সেটা হচ্ছে ফিজিক্যাল টপোলজি। ফিজিক্যাল অবস্থানের উপরে ডিপেন্ড করে ক্যাটাগরি করলে সেটা হচ্ছে ফিজিক্যাল টপোলজি। আর লজিক্যাল টপোলজি হচ্ছে নেটওয়ার্ক এর উপরে। লজিক্যালি মানে ফিজিক্যালি হয়তো তারা হয়তো এক জায়গায় নাই, কিন্তু তারা একই নেটওয়ার্কে আছে। লজিক্যালি যখন তারা একই নেটওয়ার্কের মধ্যে আছে, তার মানে তারা লজিক্যালি একই জায়গায় আছে। সো এখানে সুন্দরভাবে বলা আছে ফিজিক্যাল টপোলজি ডায়াগ্রাম illustrates the physical location of intermediate devices and cable installation. সো ইন্টারনেট থেকে এই রাউটারে একটা কানেকশন আসলো, আপনি দেখলেন। সো এইটা সার্ভার রুমটা হচ্ছে 2158, একটা রুমের নাম্বার দিয়েছে। সো এই রুমের মধ্যে কি কি আছে? একটা রাউটার আছে, দুইটা সুইচ আছে। এই সুইচ থেকে দুইটা কেবল চলে গেছে, পাশে আইটি অফিস রুম আছে 2159। তো সেখানে একটা কম্পিউটারের মধ্যে গেল, আর একটা গেল আইটি অফিসের প্রিন্টারের মধ্যে। আর এই দিক থেকে আবার একটা সুইচ যেখানে বিভিন্ন সার্ভার গুলো, ওয়েব সার্ভার, ইমেল সার্ভার, ফাইল সার্ভার, এইগুলো সব এক জায়গায় রাখা আছে। ঠিক আছে। তো সেই হিসাবে এই এতটুকুকে একটা রুম, একটা ফিজিক্যাল টপোলজির একটা পার্টে এটা রাখা হয়েছে। তারপরে এইটা কি বলে একই ফিজিক্যাল টপোলজিতে আছে। তারপরে আপনার এই যে এইখানে যদি বলি, তাহলে এই সুইচ গুলো হয়তো একটা রুমে, সুইচ যেহেতু ইন্টারমিডিয়েট ডিভাইস, এইগুলো একটা আলাদা রুমে সুইচ রুম নামে হয়তো একটা রুম করে রেখে দেওয়া হয়েছে। এখান থেকে টেনে টেনে বিভিন্ন পাশে আশেপাশের যে ক্লাসরুম গুলোতে আছে সেগুলোতে আপনার কানেকশন দেওয়া হয়েছে। সো এটা আলাদা টপোলজি। এখান থেকে হয়তো আরো টানা মানে এই সুইচ থেকে আরো বিভিন্ন কানেকশন বের করা পসিবল, এবং এইখানে এই রুমের মধ্যে অনেক আরো কানেকশন দেওয়া পসিবল। তো এই ল্যাপটপ গুলো এখানে আসলে সেগুলো একই ফিজিক্যাল টপোলজিতে থাকবে। সো এইটা আলাদা ক্লাসরুম, এটা আলাদা ক্লাসরুম, এটা আলাদা ক্লাসরুম, প্রত্যেকটা আলাদা ফিজিক্যাল টপোলজি দেখেছে। আর এই রুমটা যেখানে আসলে সুইচ গুলো রাখা হয়েছে সেটা আলাদা একটা ফিজিক্যাল টপোলজি। ঠিক আছে। সো ফিজিক্যাল অবস্থানের উপরে ভিত্তি করে এই ভাগটা করা হলো, এই জন্য এটাকে এইগুলোকে বলা হচ্ছে ফিজিক্যাল টপোলজি। ঠিক আছে। আর লজিক্যাল টপোলজিটা কি? দেখেন এখানে একটা নেটওয়ার্ক অ্যাড্রেস দেওয়া আছে। ঠিক আছে, আইপি অ্যাড্রেস যেটাকে আমরা বলি। সো আইপি অ্যাড্রেস, এইগুলোর আইপি অ্যাড্রেস এইখানে এই নেটওয়ার্ক, একটা আইপি অ্যাড্রেস থেকে কিভাবে নেটওয়ার্ক অ্যাড্রেস বা নেটওয়ার্ক বের করা সেটা আমরা দেখব। তো এখন এতটুকুই বুঝেন যে এই জিনিসগুলো লজিক্যালি আসলে একই নেটওয়ার্কের মধ্যেই আছে। এগুলোর অ্যাড্রেস গুলো এমন দেওয়া হয়েছে, IPv4 অ্যাড্রেস, যে এগুলো একই নেটওয়ার্কের মধ্যে আছে, এই জন্য এটা একই লজিক্যাল টপোলজি দেখানো হয়েছে। সিমিলারলি এইখানে আপনাদের অফিস রুমে যেই এগুলো আছে, এই সুইচ সহ, এইগুলো আসলে আরেকটা মানে একই নেটওয়ার্কের মধ্যে আছে। সো এটা আলাদা একটা ফিজিক্যাল টপোলজি। এখানে দেখা যাচ্ছে 192.168.10, এটা 11.0। ঠিক আছে। এখানে 100.0, এখানে 101.0, এখানে 102.0। সো এইগুলা আবার একই টপোলজিতে, এটা একটা টপোলজিতে আছে, এটা একই টপোলজিতে। দেখেন এটা কিন্তু ভিন্ন রুমে ছিল, এই জন্য ফিজিক্যাল টপোলজিতে এই জিনিসগুলা একটা ইয়েতে একটা বক্সের আন্ডারে দেখানো হয়েছে। আর এইখানে আবার এই ক্লাসরুম, এটা এটা একটা ক্লাসরুমে আছে, কিন্তু এটা আছে হচ্ছে আপনার রুম নাম্বার যেখানে ওই সুইচ গুলো রাখা আছে সেখানে, কিন্তু লজিক্যালি তারা কিন্তু এক জায়গায় আছে। লজিক্যালি একই নেটওয়ার্কের মধ্যে আছে। এক জায়গায় আছে বলতে বোঝাচ্ছি একই নেটওয়ার্কের মধ্যে আছে। সো এইটা এই ধরনের হচ্ছে, এটা হচ্ছে লজিক্যাল ভাবে ভাগ করা হয়েছে, লজিক্যাল টপোলজি ডায়াগ্রাম দেখানো হয়েছে। আর এটা হচ্ছে ফিজিক্যাল টপোলজি ডায়াগ্রাম। ঠিক আছে। সো জিনিসটা ক্লিয়ার কিনা যে ফিজিক্যাল লোকেশন কোথায় কোনটা আছে, সেটার একই যেগুলো আছে সেগুলোকে একই জায়গায় দেখিয়ে এই ধরনের ভাগ করাটাকে আমরা ফিজিক্যাল টপোলজি বলতেছি।
আর এই একই নেটওয়ার্কের মধ্যে যেগুলো সেগুলোকে একই জায়গায় রেখে দেখানো, এইটাকে আমরা লজিক্যাল টপোলজি ডায়াগ্রাম বলতেছি। ওকে, সো এখানে দুইটা জিনিস দেখলাম, একটা হচ্ছে এই ইন্টারমিডিয়ারি ডিভাইসগুলো নেটওয়ার্কের রিপ্রেজেন্টেশন, এবং আরেকটা দেখলাম আমরা টপোলজি ডায়াগ্রাম। এই দুই ধরনের ফিজিক্যাল টপোলজি এবং লজিক্যাল টপোলজি। আচ্ছা, নেটওয়ার্কে আরো বিভিন্ন ধরনের টপোলজি আছে। সো আমরা আগে একটু নেটওয়ার্ক, কমন টাইপস অফ নেটওয়ার্কস গুলো দেখে আসি, নেটওয়ার্কের বিভিন্ন টাইপ গুলো। ওকে, সো কমন টাইপস অফ নেটওয়ার্ক, নেটওয়ার্ক অনেক সাইজের হতে পারে, একেবারে ছোট, ঠিক আছে, স্মল, আপনার বাসার মধ্যে একটা ছোট নেটওয়ার্ক করে রাখতে পারেন। তো এই আমরা অনেক সময় হটস্পট দিয়ে করি না, এগুলা কিন্তু, এগুলাও কিন্তু এক এক ধরনের নেটওয়ার্ক, বাট এগুলা খুবই ছোট। তারপরে সহ মানে আরেকটু বড়, তারপরে মিডিয়াম অর লার্জ, যেগুলোতে হয়তো একটা বিল্ডিং এর মধ্যে নেটওয়ার্কিংটা, এটা তো একটা অফিসের মধ্যে নেটওয়ার্ক। এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড, বিভিন্ন জায়গায় মাল্টি ন্যাশনাল কোম্পানি গুলার বিভিন্ন ইয়েতে থাকে, কিন্তু তারা ভিল্যান দিয়ে ভার্চুয়ালি একই জায়গায় থাকে, এরকম এটা করে ফেলতে পারে। সো স্মল হোম নেটওয়ার্ক কানেক্ট এ ফিউ কম্পিউটার্স টু ইচ আদার, এন্ড দ্য ইন্টারনেট স্মল অফিস বা হোম অফিস, এটাকে সহ বলে আর কি, as small office or home office, ঠিক আছে, enables computers within a home or remote office to connect a computer, connect to a computer corporate network. Okay, medium to large, many locations with hundreds or thousands of interconnected computers. So 100 থেকে 1000 দের মতো থাকে এই মিডিয়াম অর লার্জ ইয়েতে। আর ওয়ার্ল্ড ওয়াইডে তো মানে হান্ড্রেডস অফ মিলিয়নস অফ কম্পিউটার্স ওয়ার্ল্ড ওয়াইড, বুঝতেই পারতেছেন। সো এটা বিরাট বড় ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। ওকে, সো নেটওয়ার্কের বিভিন্ন সাইজ আপনারা দেখলেন। আরো কিছু টাইপ আমরা দেখতেছি, ল্যান এবং ওয়ান। ল্যান সাধারণত একটু জাস্ট বলি, সেগুলো হলো আমরা ছোট জায়গার মধ্যে ল্যান করি, এবং এই যে ছোট জায়গার মধ্যে একটা নেটওয়ার্ক করলাম, এটার সাথে যদি অন্য কোনো জায়গার নেটওয়ার্ক আবার কানেক্ট করতে চান, তো ওই কানেকশন গুলো ওয়ান এর মাধ্যমে হয়, বা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। এগুলো একেবারে লোকাল এরিয়া নেটওয়ার্ক ল্যান যেগুলো, আর ওয়ান যেগুলো সেগুলো হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, অর্থাৎ অনেক দূরে দূরে, ওয়াইড এরিয়া জুড়ে যেই নেটওয়ার্ক গুলো হয়। হ্যাঁ, okay, so network infrastructures vary greatly in terms of size of the area covered, number of users connected, numbers and types of services available, areas of responsibility. Two most common types of network, local area network. So দেখেন এই যে এই কম্পিউটার গুলো বা এগুলো কিন্তু একই জায়গায়, সেন্ট্রাল একটা অফিস আছে, এই অফিসের মধ্যে কানেকশন গুলো দেওয়া হয়েছে। সো এটা একটা লোকাল এরিয়া নেটওয়ার্ক। এই যে দেখতেছেন এই একটু হলুদা কালারের যে এই বা অফ হোয়াইট, এই কালার দিয়ে দেখানো হয়েছে, এটা জাস্ট একটা অফিস। তো এখানে ল্যান, এখানে ই করা হয়েছে একটা ল্যানের মাধ্যমে। এই রাউটার থেকে, এটা হচ্ছে মূল রাউটারটা, রাউটার থেকে একটা সার্ভার হয়তো আছে, তারপর এখানে মাল্টি লেয়ার সুইচ, সেখান থেকে সুইচে কানেক্টেড হয়েছে, এবং সুইচ থেকে কম্পিউটার গুলোতে কানেক্টেড হয়েছে। সিমিলারলি তাদের ব্রাঞ্চ একটা আছে, সেইখানে একই ল্যান একটা আরেকটা ল্যান স্থাপন করা হয়েছে। এই রাউটার থেকে একটা সুইচ, একটা প্রিন্টার, তারপর একটা অ্যাক্সেস পয়েন্ট, সেখান থেকে এই অ্যাক্সেস পয়েন্ট থেকে ধরেন মোবাইল ভার্চুয়ালি কানেক্ট হচ্ছে। এই যে একটু আগে আমরা দেখেছি ওয়্যারলেস কানেকশনটা কিরকম কিরকম ভাবে দেখায়, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওয়্যারলেস কাউন্টার, ল্যাপটপটাও ওয়্যারলেস কাউন্টার কানেকশনের মাধ্যমে কানেক্টেড, একটা সার্ভার কানেক্টেড সুইচের সাথে, তারপরে আপনার আইপি টেলিফোনের সাথে কম্পিউটার কানেক্টেড আছে, ঠিক আছে। তো সিমিলারলি হোম অফিস, তারা বলতেছে এটা এখানে এই এটা ই রাউটার আর কি বলে ওয়্যারলেস রাউটার। প্রিন্টারটা ডাইরেক্টলি কানেক্টেড আছে, বাকিগুলো এখান থেকে ট্যাব এবং ল্যাপটপ, এগুলো হচ্ছে ওয়্যারলেস কানেকশনের মাধ্যমে কানেক্টেড হচ্ছে, ঠিক আছে। সো ল্যান এবং ওয়ান সম্পর্কে আমরা জানলাম। আর এই যে এই নেটওয়ার্ক গুলাকে সব একত্রিত করছে ক্লাউড বা মানে কি বলে এটা, বড় ই ইন্টারনেট, বা কি বলে এটাকে, বড় নেটওয়ার্ক ওয়াইড এরিয়া ধরে হইলে সেটাকে আমরা এরকম ক্লাউড চিহ্ন দিয়ে দেখাই। তো এটা হচ্ছে ওয়ান বা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, এগুলোকে একত্রিত করেছে। এই যে দেখছেন এখানে এরকম ভাবে দেখানো হচ্ছে কানেকশন গুলো। ওকে, সো এরপরে আসেন দেখি কি আছে। LAN এবং WAN আরো একটু কন্টিনিউ তারা করতেছে। LAN is a network infrastructure that spans a small geographical area, একটা জিওগ্রাফিক্যাল এরিয়া, স্মল জিওগ্রাফিক্যাল এরিয়ার মধ্যে হয়। আর WAN হচ্ছে that spans a wide geographical area, ওয়াইড জিওগ্রাফিক্যাল এরিয়ার জন্য হচ্ছে WAN, আর স্মল এর জন্য LAN। এই তো, এই যে এখানে আবার আরেকটা দেখিয়েছে যে ব্রাঞ্চ 1 এর সাথে ব্রাঞ্চ 2 কানেক্টেড হচ্ছে এই WAN দিয়ে। ওকে, সো এগুলা কিছু পার্থক্য লিখেছে যে ইন্টারকানেক্ট
in devices in a limited area, এটা লিমিটেড এরিয়া, এটা হচ্ছে ওয়াইড জিওগ্রাফিক্যাল এরিয়া, ইন্টারকানেক্টস ল্যান্ডস, অর্থাৎ ল্যান্ড গুলোকে কানেক্ট করে ওয়ান ওকে, অ্যাডমিনিস্ট্রেটেড বাই এ সিঙ্গেল অর্গানাইজেশন অর ইন্ডিভিজুয়াল। সাধারণত ল্যান্ড গুলো একটা সিঙ্গেল অর্গানাইজেশন বা একজন ইন্ডিভিজুয়ালের এটাকে অ্যাডমিনিস্ট্রেশন করে। আর সাধারণত ওয়ান মোর সার্ভিস প্রোভাইডার, যারা ইন্টারনেট প্রোভাইড করে থাকে, সাধারণত ওয়ান গুলো তারা মেনটেন করে থাকে। প্রোভাইড হাই স্পিড ব্যান্ডউইথ, টিপিক্যালি প্রোভাইড স্লোয়ার স্পিড লিঙ্কস বিটুইন ল্যান্স, ল্যান থেকে ল্যানে সাধারণত স্পিডটা স্লোয়ার হয়, আর এখানে খুবই হাই স্পিড হয়। ওকে, সো দেন আমরা দেখি, সো তারপরে ইন্টারনেটের কথা বলতেছে, যেটা একেবারে হিউজ একটা জিনিস। সো দ্য ইন্টারনেট ইজ এ ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন অফ ইন্টারকানেক্টেড ল্যান্স এন্ড ওয়ান্স, অর্থাৎ ইন্টারনেটের মধ্যে অনেক ল্যান এবং ওয়ান আছে, অভাব নাই। ওকে, ল্যান্স আর কানেক্টেড টু ইচ আদার ইউজিং ওয়ান ইউজ করে ল্যান গুলো একটার সাথে আরেকটা কানেক্টেড হয়। ওয়ান্স মে ইউজ কপার ওয়্যারস, ফাইবার অপটিক কেবলস এন্ড ওয়্যারলেস ট্রান্সমিশন। সো ওয়্যারের মধ্যে এই সব ধরনের থাকতে পারে, কপার ওয়্যার বা ফাইবার অপটিক অথবা ওয়্যারলেস সবই হতে পারে। দ্য ইন্টারনেট ইজ নট ওন বাই এনি ইন্ডিভিজুয়াল অর গ্রুপ, অর্থাৎ ইন্টারনেটের মালিক আসলে কোনো ব্যক্তি মালিকানাধীন না, বা কোনো একটা গ্রুপ এটার মালিক না। ইন্টারনেট ওপেন, ঠিক আছে। দ্য ফলোইং গ্রুপস আর ডেভেলপড টু হেল্প মেইনটেইন স্ট্রাকচার অন দা ইন্টারনেট। সো কিন্তু ইন্টারনেটটাকে কেউ না কেউ তো মেইনটেইন করতে হবে। সো কিছু গ্রুপ আছে, এরা মিলে এটার স্ট্যান্ডার্ড কি হবে, প্রোটোকল কি হবে, কিভাবে আসলে মানুষ আসলে কমিউনিকেট করবে, এই জিনিসগুলো মেনটেন করে আইইটিএফ, আইসিএএনএন, আইএবি, ঠিক আছে। এগুলো সম্পর্কে কি, যেগুলোর আমাদের দরকার সেগুলো সম্পর্কে পরে আরো বর্ণনা কিছু দিবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে হসপিটাল আছে, গভর্নমেন্ট ল্যান্ড, বিজনেস ল্যান্ড, স্কুল ল্যান্ড, হোম ল্যান্ড, আরো কত ধরনের ল্যান্ড, এইগুলা মিলে প্রত্যেকেরই রাউটার আছে। রাউটার থেকে এখানে মাল্টি সুইচ। তো এই মানে ইন্টারনেটের মধ্যে আসলে কত কিছু, কত ধরনের ইন্টারমিডিয়েট ডিভাইস, কত ধরনের ডিভাইস যা আছে, এটার কোনো আসলে হিসাব নাই। এখানে জাস্ট একটু সেটাই বোঝানোর চেষ্টা করেছে। সো এরপরে আসেন ইন্ট্রানেট এবং এক্সট্রানেট সম্পর্কে তারা কিছু কথা বলতেছে। দুইটা নতুন জিনিস। ইন্টারনেট যেটা, সেটা তো ওয়ার্ল্ড ওয়াইড এবং পুরো ওয়ার্ল্ড জুড়ে আছে। এইটার একটা পোর্শন, মানে ধরেন ছোট একটা জায়গা জুড়ে হচ্ছে এক্সট্রানেট। ধরেন একটা কোম্পানি যেই নেটটা নিয়ে, এই ইন্টারনেট নিয়ে কাজ করবে, বা যেই কি বলে এই ধরনের নেটওয়ার্ক নিয়ে কাজ করবে একটা কোম্পানি, সেটাকে একটা কোম্পানির ভিতরে নেটওয়ার্কটাকে ইন্ট্রানেট বলা হচ্ছে, ঠিক আছে। এটা যদি সাপ্লায়ার্স, কাস্টমার, কোলাবোরেটরস আরো একটু এই ব্যাপ্তিটা করতে, তখন সেটা হয়তো এক্সট্রানেট। তো এখানে আমরা একটু আরো সুন্দরভাবে পড়ি কি বলেছে। দ্য ইন্টারনেট is a private collection of LANs and WANs internal to an organization that is meant to be accessible only to the organization members or others with authorization. সো ইন্টারনেটটা হচ্ছে জাস্ট প্রাইভেট কিছু ল্যান এবং ওয়ান এর কালেকশন, আর কিছুই না। সাধারণত এটা একটা অর্গানাইজেশন মেনটেন করে থাকে, ঠিক আছে। তার ওই অর্গানাইজেশনের মেম্বারদেরকে বিভিন্ন ফ্যাসিলিটি দেওয়ার জন্য। এই অর্গানাইজেশন মাইট ইউজ অ্যান এক্সট্রানেট টু প্রোভাইড সিকিউর অ্যাক্সেস টু দেয়ার নেটওয়ার্ক ফর ইন্ডিভিজুয়ালস। তো সাধারণত তারা তাদের এই কোম্পানি তাদের ইন্টারনাল ইউজের জন্য তো ইন্টারনেট করলোই, কিন্তু অনেক সময় তাদের সাপ্লায়ার বা কাস্টমার বা তাদের কোলাবোরেটর, তাদের জন্য কিছু কিছু এই নেটওয়ার্কিং দেয় আর কি, ফ্যাসিলিটি দেয়, যেগুলো তারা ইউজ করে সহজেই তাদের, ধরেন যে আপনি জানতে চান যে ওকে এখন অমুক প্রোডাক্টটা কি, অমুক কোম্পানির অমুক প্রোডাক্টটা কি অ্যাভেলেবল আছে কিনা, ঠিক আছে। সে আপনি জানতে চান যে ওকে স্যামসাং এর এই ধরনের এই মডেলের আছে কিনা, বা এই ধরনের প্রসেসরের কোনো ফোন আছে কিনা, অথবা ডেল এর এইরকম কোনো কম্পিউটার আছে কিনা, এইচপির কোনো এই ধরনের মানে এই কোরাই 7 কোনো কম্পিউটার আছে কিনা, বা কোরাই 9 এখনো বের হয়েছে কিনা, এই যে এই ধরনের বা দাম টাম এগুলি নিয়ে যদি জানতে চান, তখন তো তাদের কিছু ইনফরমেশন লাগবে এবং তাদের সাথে কমিউনিকেটের একটা ব্যবস্থা থাকতে হবে। সো সেইটা সহজে তারা এরকম কোন একটা নেট তৈরি করে, সেটাকে বলা হচ্ছে এক্সট্রা নেট। ওকে, আর ও পুরাটা তো হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারনেট। ওকে, সো এবার ইন্টারনেট কানেকশন নিয়ে কিছু কথাবার্তা বলবে, দেখি কি বলে।
Internet access technologies, there are many ways to connect users and organization to the internet. Popular services for home users, so DSL এর নাম আপনারা শুনবেন, ব্রডব্যান্ড ডিজিটাল সাবস্ক্রাইবার লাইন, ওয়্যারলেস ওয়ান এন্ড মোবাইল সার্ভিসেস। অর্থাৎ এই ইন্টারনেট কানেকশন করার জন্য যে সমস্ত টেকনোলজি বা যে সমস্ত কি বলে এটা সার্ভিস প্রোভাইডার আছে তাদের সম্পর্কে এখানে বিভিন্ন কথাবার্তা বলতেছে। অর্গানাইজেশন নিড ফাস্টার কানেকশন টু সাপোর্ট আইপি ফোনস, ভিডিও কনফারেন্সিং এন্ড ডাটা সেন্টার স্টোরেজেস, বিজনেস ক্লাস। সো এই ডিএসএল, লিজড লাইন, ইথারনেট এগুলোর মাধ্যমে আপনি ইন্টারনেট অ্যাক্সেস নিতে পারেন। এখানে এগুলো সম্পর্কে আরো বলেছে, ডিএসএল, কেবল, সেলুলার, স্যাটেলাইট, ডায়াল আপ এগুলোর মাধ্যমে, এবং প্রত্যেকটারই কিছু ডেসক্রিপশন। হাই ব্যান্ডউইথ, cable high bandwidth, DSL high bandwidth, cellular uses a cell phone network to connect to the internet. Satellite major benefit to rural area, এর জন্য স্যাটেলাইট ডায়াল আপ ফোন। এটা আমরা আগে ডায়াল আপ টেলিফোন দিয়ে ইন্টারনেট ইউজ করতাম, যখন ব্রডব্যান্ড আসলে এরকম অ্যাভেলেবল বাংলাদেশে ছিল না। ঠিক আছে, সো এগুলো সম্পর্কে কিছু কথাবার্তা বলতেছে। সরি, পিছনেই যাচ্ছে। ওকে, সো এখানে আরো কিছু কথাবার্তা, ডেডিকেটেড লিজড লাইন অর্থাৎ ডিএলএল, এগুলো সম্পর্কে ইথারনেট ওয়ান, ডিএসএল, বিজনেস ডিএসএল, এসডিএসএল, সিস্টেম সিমেট্রিক ডিজিটাল সাবস্ক্রাইবার লাইন, এগুলো সম্পর্কে আরো কিছু বলতেছে। কর্পোরেট বিজনেস কানেকশনস, সো এগুলোর মাধ্যমে হয়ে থাকে। হায়ার ব্যান্ডউইথ, ডেডিকেটেড কানেকশন এবং ম্যানেজ সার্ভিস। বিজনেস ইন্টারনেট কানেকশন, আর এটা হলো হোম অফিস এর কথা বলতেছিল, তাই তো? তো এগুলা মোটামুটি আপনারা নিজেরা দেখেই পারবেন, বা এগুলো আমরা খুব একটা দেই না। আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস বলবে, সেটা হচ্ছে কনভার্জিং নেটওয়ার্কের কথা। আগে আগে যেভাবে ইউজ হইতো, ধরেন যে আপনার কি বলেন, একটা ডিভাইস থেকে আপনি কম্পিউটারে মেসেজ, কোন একটা মেসেজ পাঠাবেন, ঠিক আছে? সো আলাদা একটা ওয়্যার বা আলাদা মিডিয়াম ইউজ করে তারপরে একজনের কাছ থেকে আরেকজনের কাছে পাঠাতে হতো, এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে পাঠাতে হতো, এবং সেগুলোর রুল, এগ্রিমেন্ট, স্ট্যান্ডার্ড এক ধরনের ছিল। আপনি মোবাইল মানে ফোন থেকে ফোনে পাঠাবেন, টেলিফোন নেটওয়ার্ক। সো কম্পিউটারের জন্য আলাদা নেটওয়ার্ক, টেলিফোনের জন্য আলাদা নেটওয়ার্ক ছিল, সেটার মাধ্যমে সেটার রুল, এগ্রিমেন্ট, স্ট্যান্ডার্ড আলাদা ছিল, সো সেভাবে পাঠাইতো। তারপর আপনার এই যে স্যাটেলাইট ব্রডকাস্ট নেটওয়ার্ক, এগুলোর মাধ্যমে এগুলোর রুল, এগ্রিমেন্ট, স্ট্যান্ডার্ড আলাদা ছিল, প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে ইউজ করতে হতো, ঠিক আছে? So before converged network, an organization would have been separately cabled for telephone, video, and data. Each of these networks would use different technologies to carry the signal. Each of these technologies would use a different set of rules and standards. তো আমি যে জিনিসটা বললাম আর কি, আপনার দেখা যাচ্ছে টেলিফোন ইউজ করবেন, তারপরে ভিডিও কনফারেন্সিং করবেন, অথবা বিভিন্ন ডাটা আপনি স্যাটেলাইট চ্যানেল দেখবেন, এগুলা প্রত্যেকটার জন্য আপনার আলাদা আলাদা কেবল নিতে হইতো। এবং এখনো আসলে আমরা এখনো অনেকটা ওই পর্যায়ে আছি, প্রত্যেকটার জন্য দেখা যায় যে আলাদা লাইন নিতে হয়। কিন্তু উন্নত রাষ্ট্রগুলোতে আসলে, বা আলটিমেটলি আস্তে আস্তে এই কনভার্জিং নেটওয়ার্কে চলে যাচ্ছে ওয়ার্ল্ড, যেটার মধ্যে এই ধরনের প্রতিটার যে আলাদা আলাদা লাইন নিতে হচ্ছে, মানে এই ইন্টারনেটের লাইন আপনি আলাদা নিচ্ছেন, ওই কি বলে লিঙ্ক 3 বা এটা সেটা এরা প্রোভাইড করতেছে, এরা দেখা যায় যে সম্পূর্ণ আলাদা লাইন মেনটেন করে। তারপরে ওই আপনার কি বলে এটার নাম, ডিশের লাইন যে, সেটা সম্পূর্ণ আলাদা লাইন তারা করে। টেলিফোনের লাইন সম্পূর্ণ আলাদা ব্যবহার করে, কারণ তাদের রুল, এগ্রিমেন্ট, স্ট্যান্ডার্ড সবকিছুই আলাদা। হ্যাঁ, কিন্তু এখন এগুলো সব কনভার্জ করতেছে। এরপরের চিত্রটা দেখলে আপনি বুঝতে পারবেন যে কনভার্জ ডাটা নেটওয়ার্কস ক্যারি মাল্টিপল সার্ভিসেস অন ওয়ান লিঙ্ক, ইনক্লুডিং ডেটা, ভয়েস, ভিডিও। অর্থাৎ একই ওয়্যারের মধ্য দিয়ে ডেটাও যাচ্ছে, ভয়েসও যাচ্ছে, ভিডিওও যাচ্ছে, ঠিক আছে? সো মানে আপনি অন্য ডিভাইসে হয়তো লাগাচ্ছেন টেলিফোন অথবা স্যাটেলাইট অথবা কম্পিউটার, এগুলোর মধ্যে লাগাবেন, কিন্তু এগুলো রুল, এগ্রিমেন্ট, স্ট্যান্ডার্ড একই হবে। এই একই ওয়্যারের মধ্য দিয়ে ভয়েস, ভিডিও, ডেটা, সব সব ধরনের টেক্সট সবকিছুই যাবে, এবং জাস্ট সেগুলো সুন্দরভাবে যেই ডিভাইসটা সেই ডিভাইসে চলে যেতে পারবে, এবং এগুলোর রুল, স্ট্যান্ডার্ড, এগ্রিমেন্ট একই থাকবে, ঠিক আছে? কনভার্জ নেটওয়ার্ক এটাকে বলে, ক্যান ডেলিভার ডাটা ওভার দ্য সেম নেটওয়ার্ক ইন্টারফেস ইনফ্রাস্ট্রাকচার।
তো না নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার ইউজেস দ্য সেম সেট অফ রুলস এন্ড স্ট্যান্ডার্ড। ঠিক আছে, সো আস্তে আস্তে এই কনভার্জিং নেটওয়ার্ক যে আছে এই নেটওয়ার্কের দিকে আমরা ধাবিত হচ্ছি। আচ্ছা, ডাউনলোড এন্ড ইনস্টল প্যাকেট ট্রেসার, দিস ভিডিও উইল ডেমনস্ট্রেট ডাউনলোড। সো প্যাকেট ট্রেসার কিভাবে ডাউনলোড করতে হবে এবং ইনস্টল করতে হবে সেগুলো এখানে আপনি যদি অনলাইনে দেখেন, অনলাইনে এখানে একটা ভিডিও আছে। ঠিক আছে, ওই আমাদের অনলাইন থেকে যে এর আগের 2 দিন যে আমরা দেখিয়েছি, যেখান থেকে পড়েছি আপনার স্টুডেন্ট কন্টেন্ট যেখানে, সেইখানে আপনি এখানে একটা ভিডিও পাবেন কিভাবে ডাউনলোড করতে হয় এবং ইনস্টল করতে হয়। সিসকো প্যাকেট ট্রেসার কিভাবে নেভিগেট করতে হয়, কাস্টমাইজ করতে হয়, সেগুলো ওই ভিডিও পাবেন। নেটওয়ার্ক রিপ্রেজেন্টেশন একটা প্যাকেট ট্রেসার activity আছে. In this packet tracer you will do the following. The network model in this activity incorporates many of the technologies that you will master in your CCNA studies. It is not important that you understand everything you see and do in this activity. So এখানে একটা প্যাকেট ট্রেসার activity আছে, নেটওয়ার্ক রিপ্রেজেন্টেশন। আমরা কি এটা করেছিলাম নেটওয়ার্ক রিপ্রেজেন্টেশন? না, আমরা এটা করি নাই। এই যে, সো এটা আমাদের প্রথম নেটওয়ার্ক মানে কি বলে এটাকে প্যাকেট ট্রেসার অ্যাক্টিভিটিটা ছিল। আমরা সেকেন্ড নেটওয়ার্ক রিপ্রেজেন্টেশন, এটা আপনারা ওই ওয়েবসাইটে গেলে ওখান থেকে নামাতে পারবেন, 1.5.5 এ আছে। ঠিক আছে, আমরা এটা একটু ওপেন করে ই করে দেখি। এরপরে আমাদের কি আছে আমরা একটু দেখি। তারপরের স্লাইডে যদি যাই, রিলায়েবল নেটওয়ার্কস, নেটওয়ার্কের রিলায়েবিলিটি নিয়ে কথাবার্তা, তাই তো? আসেন আমরা দেখি। প্যাকেট ট্রেসার এখন আসলে অনেক হেভি হয়ে গেছে, চলতে শুরু করতে একটু টাইম নেয়। আচ্ছা, কিপ মি লগড ইন, এটা আমি ওই দিন দিয়ে নেই নাই, যার কারণে আমাকে আসলে বের করে দিছে। একবার লগ ইন করলে 3 মাসের মধ্যে আর যাতে না দেখায় সেই ব্যবস্থা করে দিতে হবে, তাহলে সুবিধা। আচ্ছা, কারো কাছে হয়তো আমি একটু স্লো পেসে যাচ্ছি, কারো কাছে একটু ফাস্ট পেসে যাচ্ছি। সো যার যেটাই মনে হয় আপনার একটু দেখে, অনলাইনে ভিডিওগুলো তো থাকবেই। সো আপনার যদি আপনার জন্য স্লো পেস হয়ে থাকে ক্লাসটা, তাহলে আপনি একটু ফাস্ট পেসে দেখে নেবেন। আর মানে আপনার জন্য যদি একটু ফাস্ট হয় তাহলে ওখানে স্লো পেসে দেখে নেবেন। ওকে, সো আমরা আগেও দেখেছি প্যাকেট ট্রেসারের কি বলে এটাকে চেহারাটা একটু চেঞ্জ হয়েছে। আগে আসলে এই যে ইনস্ট্রাকশন গুলো এগুলো আলাদা একটা ফাইল এখানে রান হয়ে থাকতো, আমরা সাধারণত এইদিকে এটাকে ওপেন করতাম। তো এখন এটা ওরা ইন্টিগ্রেট করে ফেলছে মোটামুটি এটার মধ্যেই, এখানে ইনস্ট্রাকশন এবং এই পাশে দেখেন এটার মধ্যে কিন্তু আবার পার্সেন্টেজ নাই। তার মানে আসলে তারা আমাদেরকে আসলে এটাতে চাচ্ছে যে কিছু জিনিস আমরা দেখি, বাস নিজেরা অ্যানালাইসিস করি। ঠিক আছে, সো আমরা এটা একটু পরে দেখি কি বলতে চাচ্ছে, অবজেক্টিভটা কি। The network model in this activity incorporates many of the technologies that you will master in your CCNA studies. Simplified version of how small and medium or small to medium size network might look. সো এখানে জাস্ট স্মল টু মিডিয়াম সাইজ যে বিজনেস নেটওয়ার্ক এগুলো কেমন দেখতে, এগুলোর একটা সিম্পলিফাইড ভার্সন এখানে তারা প্রেজেন্ট করেছে, এবং আপনাকে এটা আপনি নিজে এখানে বিভিন্ন জায়গায় এক্সপ্লোর করতে পারবেন এবং করে দেখতে পারবেন যে কোথায় কি আছে না আছে, এগুলো প্রত্যেকটার কনফিগারেশন আপনি চাইলে এগুলো দেখতে পারবেন। ঠিক আছে, when you are ready, process through the following steps and answer the question. It is not important that you understand everything you see and do in this activity. Feel free to explore the network on your own. If you wish to process more systematically, follow the steps below and answer the question. So আপনি সিস্টেম্যাটিক্যালি যাওয়ার জন্য এরা এই কাজগুলো করতে বলেছে। সো আগে আসেন একটু অ্যাডপ্ট হয়ে নেই, আপনাদের এটা দেখে খুব বেশি মানে ঘাবড়ানোর কোনো ওয়ে মানে স্কোপ নেই। আমি একটু পরিচয় করিয়ে দিই, এটার সাথে একটা পরিচয় করে দিলে আপনাদের জন্য একটু সহজ হবে।
সাধারণত এই ধরনের টপোলজি দেখলে আমরা অনেকটা ভয় পেয়ে যাই অর সামথিং লাইক দ্যাট, বাট এগুলো আসলে ভয়ের কোনো জিনিসই না। এগুলো প্রথম প্রথম আপনাকে দেখিয়ে নিচ্ছে যাতে আপনি আপনি এগুলোর সাথে একটু অ্যাডপ্টেড হন, একটু ইউজ টু হন, যে আচ্ছা এই ধরনের ডিভাইস থাকে। হুম একটা এখানে একটা ডিভাইস লাগিয়ে দেখিয়েছে, হয়তো 5টা ডিভাইস লাগাইলে কি সমস্যাটা কি? তেমন কোনো সমস্যা নেই। একটা ডিভাইস কাজ করতে পারলে 5টা ডিভাইস কাজ করবে, কাজটা তো আপনি করে দিচ্ছেন না, ঠিক আছে? সো একটা ডিভাইস কনফিগারেশন করতে পারলে 5টা ডিভাইস আপনি কনফিগারেশন করতে পারবেন। সো এগুলা জাস্ট একটু রিয়েলিস্টিক করার জন্য এই জিনিসগুলো একটু দেখানো হয়েছে। সো এখানে যেটা আমি যতটুকু বুঝতেছি, ধরেন যে ওই যে আমরা যে একটা নেটওয়ার্কের মতো দেখলাম, তো এটা হচ্ছে কোনো কোম্পানির ধরেন সেন্ট্রাল তাদের একটা অফিস, এটা একটা ব্রাঞ্চ অফিস, এবং এটা ধরেন কারো একটা হোম অফিস, ঠিক আছে? সো সেন্ট্রাল অফিসটার মধ্যে কি আছে, একটা রাউটার আছে 2911, এই রাউটারের নাম্বার, এবং রাউটারের নাম দিয়ে দিয়েছে R2। এগুলো সব এখানে দেখা যাচ্ছে। সবসময় যে এগুলো ভিজিবলি দেখা যাবে নট নেসেসারি, অনেক সময় এগুলো বন্ধ করা থাকে। এগুলো আপনার ওই প্রেফারেন্সে গিয়ে, এই কোথায় অপশন থেকে প্রেফারেন্স, এখানে গিয়েও অনেক কিছু বন্ধ করা যায় আর কি। শো পোর্ট লেভেল, শো কোস প্লে, শো লিঙ্ক লাইটস, শো কেবল ইনফো, এইগুলার অনেক ধরনের সেট আপ আছে, যেগুলোর কারণে অনেক সময় এই যে শো হাইড, এখানে হাইড রাউটার সুইচ কনফিগ ট্যাব। সো এখানে অনেক কিছুই, শো ওয়্যারলেস কালার গ্রেডিয়েন্ট, এগুলা অনেক জিনিসই করা আছে আর কি, দেখানো আছে, আবার ই করা আছে। এখানে থেকে আপনারা ফন্ট যদি বড় করতে হয়, ছোট করতে হয়, এগুলো এখান থেকে করতে পারবেন। ওকে, এবার আসেন আমরা একটু দেখি এই রাউটারের সাথে একটা সুইচ। রাউটার হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল, বলেছিলাম আগের ক্লাসেও, যে একটা নেটওয়ার্ক তৈরি করতে হইলে, অর্থাৎ মানে ডিফারেন্ট নেটওয়ার্ক তৈরি করতে হইলে আপনার অবশ্যই একটা রাউটার লাগবে। রাউটার ছাড়া ডিফারেন্ট নেটওয়ার্ক তৈরি করা যাবে না। এখানে একটা সুইচ আছে, সুইচ গুলো হচ্ছে জাস্ট ডিস্ট্রিবিউশনের জন্য, অর্থাৎ অনেকগুলো ইন ডিভাইস কানেক্ট করার জন্য সাধারণত সুইচ আমরা ইউজ করি। আবার অনেক বেশি ইন ডিভাইস হয়ে গেলে একাধিক সুইচ ইউজ করি, বা মাল্টি লেয়ার সুইচ আছে সেগুলো ইউজ করি, ঠিক আছে? সো একটা সুইচ দিয়ে এখানে একটা সার্ভার কানেক্টেড আছে, তারপর রাউটারের সাথে এখানে মাল্টি লেয়ার সুইচ দিয়ে আবার সুইচ কানেক্টেড আছে, তার সাথে ইন ডিভাইস পিসি কানেক্টেড আছে, ঠিক আছে? সো এখানে 4টা পিসি আছে, 2টা 3টা সুইচ, 2টা মাল্টি লেয়ার সুইচ, তারপরে আপনার এই একটা সার্ভার, একটা রাউটার, এগুলো আছে। সো ক্লাউড প্যাকেট ট্রেসার ইন্ট্রানেট, এটাকে বলা হচ্ছে ইন্ট্রানেট ওই কোম্পানির। আর ইন্টারনেটেও কানেকশন আছে, রাউটার থেকে ইন্ট্রানেটে কানেকশন আছে, ইন্টারনেটেও কানেকশন আছে। সো ইন্ট্রানেটের মাধ্যমে সাধারণ বেসিক্যালি তারা ওই তাদের ব্রাঞ্চ অফিসের সাথে কমিউনিকেট করতেছে। এরপরে আসেন, এখানে ব্রাঞ্চ অফিসে একটা রাউটার আছে, একটা সুইচ, এই 2টা আইপি টেলিফোনের সাথে পিসি কানেক্টেড, সার্ভার আছে, প্রিন্টার আছে, অ্যাক্সেস পয়েন্ট একটা আছে, ওয়্যারলেস আইপি এটাকে বলে। সো সেটার সাথে একটা স্মার্টফোন ওয়্যারলেস কানেকশন, ল্যাপটপ ওয়্যারলেস কানেকশন দেওয়া আছে। এবং হোম অফিসটা যদি আপনি দেখেন, প্রথমে একটা মডেম, ঠিক আছে, কেবল মডেম আছে, সেখানে ইন্টারনেট থেকে সে একটা লাইন নিয়ে নিয়েছে, তারপরে এই মডেম থেকে একটা রাউটারে গেল, রাউটারের সাথে মানে ওয়্যারলেস রাউটার যেহেতু, ট্যাবলেট পিসি, তারপরে আপনার ল্যাপটপ, ডেস্কটপ, হ্যাঁ, ল্যাপটপ এবং ট্যাবলেটটা ওয়্যারলেসলি কানেক্টেড আছে, আর প্রিন্টার এবং পিসিটা ওয়্যার্ড কানেকশন, ঠিক আছে? সো এরকম করে একটা তারা তৈরি করেছে। এবং আমি ইন্টারনেটের মধ্যে ক্লিক করলাম, ইন্টারনেটের মধ্যে ক্লিক করে দেখেন, ইন্টারনেটের মধ্যে দেখা যাচ্ছে যে আরো অনেক রাউটার, এইটা সেটা, সার্ভার, famous.dns.pk, netacat.pk, এই ধরনের বিভিন্ন সার্ভার আছে, সার্ভারে কানেকশন আছে। আমরা আবার একটু বাইরে চলে আসি, তো এগুলোর মধ্যে ক্লিক করলে দেখা যায় যে এগুলোর মধ্যে আসলে কি আছে। হ্যাঁ, এখানে ধরেন যে এটা তো জাস্ট খালি একটা ইন্টারনেট, তো ইন্টারনেটের মধ্যে তো আসলে অনেক কিছু আছে। তো এখানে আপনি যদি স্পেসিফিক ইন্টারনেটের কোন একটা জায়গায় পৌঁছতে চান, তো সেই ধরনের জিনিসগুলো এখানে ক্রিয়েট করা পসিবল। ওই ইয়েতে ধরেন google.com, সো আপনি এখানে একটা google.com এর একটা সার্ভার তৈরি করে রাখেন,
সো এখান থেকে মানুষ যখন google.com পিং করবে, google.com কে রিচ করবে, তখন google.com ইন্টারনেট থেকে সাড়া দিবে যে হ্যাঁ আমি আসি এবং তুমি কি চাও বলো। ঠিক আছে, সো আমরা একটু সিস্টেমেটিক্যালি ওদের ইনস্ট্রাকশন গুলো ফলো করে আসি, দেখি কি বলে। পার্ট 1, আইডেন্টিফাই কমন কম্পোনেন্টস অফ এ নেটওয়ার্ক and as represented in packet tracer. The icon toolbar at the bottom left hand corner has various categories of networking components. You should see categories that corresponds to the intermediary device, in device and media. The connections category with lightning bolt icon represent the networking media supported by a packet tracer. There is also an in-device category and two categories specific packet tracer, custom made device and multi-user connection. সো এখান থেকে জাস্ট একটু মিলিয়ে নিতে বলছে যে কোন জায়গার কোনটা কোন ধরনের নেটওয়ার্ক ডিভাইস বা এই ডিভাইস গুলো কোন ধরনের, বা এই যে কানেকশন গুলো দেওয়া হয়েছে এই কানেকশনের মধ্যে এগুলো কোন ধরনের কানেকশন, সেই জিনিসগুলো জাস্ট একটু মিলিয়ে নিতে বলা হয়েছে। ঠিক আছে, তো রাউটার আমরা সাধারণত এই ধরনের এই দুইটা কানেকশন দিয়ে তৈরি করি, সাধারণত এই সিরিয়াল ডিসি দিয়ে আমরা তৈরি করি, এটা একটা টাইম, এটা দিয়ে আমরা সাধারণত এই কানেকশন গুলো তৈরি করি। সো তারপরে এখানে ইন ডিভাইসের মধ্যে এই যে রাউটার যে 2911, এই 2911 রাউটার, এই রাউটারটা হচ্ছে 1941, ঠিক আছে 1941 রাউটার এটা, এবং এই রাউটারটা খুঁজলে পাওয়া যাবে। ওয়্যারলেস রাউটার কোথায় আছে, এখানে কোনো ওয়্যারলেস রাউটার দেখা যাচ্ছে না, সো অন্য কোথাও খুঁজলে এই যে এটাকে কি ওয়্যারলেস ডিভাইসেস এর মধ্যে এই যে আমরা দেখতে পাচ্ছি WRT300N, এই ধরনের ওয়্যারলেস নেটওয়ার্ক এখানে কানেক্টেড আছে। তারপরে ট্যাবলেট, পিসি, এগুলো ইন ডিভাইস যদি বলি তাহলে এখানে এগুলি অনেক কিছু পাওয়া যাবে যেগুলো এখানে কানেক্টেড আছে। সুইচ তো আমরা সুন্দরভাবে এখান থেকে বিভিন্ন মডেলের, এখানে যেমন 2960 2040T, এই যে 2960 2040T কোথায়, 2960 এটাই মনে হয়, ঠিক আছে 2960। তারপর মাল্টি লেয়ার সুইচ যে আছে এগুলির কোন একটা হবে, ওই যে 3560 এটা, এগুলি আছে। তারপরে অ্যাক্সেস পয়েন্ট তো পাওয়া যাবে, মেরাকি একটা আছে ইয়ের সিসকোর, সেটা খুবই ভালো এবং দামও আসলে ভালো। ওয়্যারলেস অ্যাক্সেস পয়েন্ট আছে, এগুলি বিভিন্ন আর কি, এখান থেকে ক্লাউড এগুলো বসানো হয়েছে। তো এখানে আপনারা সবকিছু মোটামুটি এখানে যেগুলি আছে সবকিছু এখান থেকেই আছে। এই পাশে এরপরে এই যে হোম বা এগুলি যেগুলি দেখেন এগুলি মেইনলি আইওটি ডিভাইস, যখন আইওটি নিয়ে কাজ করে তখন ওগুলো ইউজ করে। সো আসেন এরপরে আমরা দেখি কি বলে। লিস্ট দ্য ইন্টারমিডিয়েট ডিভাইস ক্যাটাগরিজ। সো এখানে ইন্টারমিডিয়েট ডিভাইস কি কি আছে সেগুলো একটু আপনি লিস্ট করবেন এবং ক্যাটাগরি গুলো লিস্ট করবেন। উইদাউট এন্টারিং ইনটু দ্য ইন্টারনেট ক্লাউড অর ইন্ট্রানেট ক্লাউড, how many icons in the topology represent in-point devices, only one connection leading to them. So in-point চেনার এই আর একটা উপায় বললো, সেটা হলো সাধারণত একটা কানেকশনই তাদের দিকে যায়। ঠিক আছে, সো এই যে এগুলা ইন ডিভাইস, ঠিক আছে ইন ডিভাইস। Okay, without counting the two clouds, how many icons in the represent intermediate device? তো দুইটা ক্লাউড যে আছে, দুইটা ক্লাউড বাদে বাকি ইন্টারমিডিয়েট ডিভাইস আর কতগুলো আছে, ঠিক আছে মাল্টিপল কানেকশনস লিডিং টু देम। হাউ মেনি ইন ডিভাইসেস আর নট ডেস্কটপ কম্পিউটার, কয়টা ইন ডিভাইস আছে যেগুলো ডেস্কটপ কম্পিউটার না। তো সেগুলো আপনার ট্যাবলেট, পিসি, মোবাইল, ল্যাপটপ, এগুলো তো ডেস্কটপ কম্পিউটার না। How many different types of media connections are there used in this network topology? So a wired আর ওয়্যারলেস এরকমই তো আমরা দেখছি। এবং এখানে কোয়াক্সিয়াল কেবল, এটা কিন্তু কোয়াক্সিয়াল কেবল, এটা এই ধরনের জিনিস না, এই যে এইটা এই নীলটা কোয়াক্সিয়াল কেবল দিয়ে এটা কানেক্টেড। আচ্ছা, সো এগুলো আপনারা
নিজেরা একটু অ্যানালাইসিস করে দেখবেন। এক্সপ্লেইন দ্য পারপাস অফ the device. In packet tracer only the server PT device can act as a server. So server PT যেগুলো আছে এগুলো সার্ভার হিসাবে কাজ করবে, একটা দুইটা আছে আমরা দেখতে পাচ্ছি। Okay, desktop or laptop cannot act as a server based on your studies so far. Explain the client server model. So client server model এখানে কিভাবে কাজ করবে সেটা আপনাকে বলতে বলা হচ্ছে বা লিখতে বলা হচ্ছে। লিস্ট at least 2 functions of intermediate device গুলোর দুইটা কাজ লিখবেন। লিস্ট at least 2 criteria for choosing a network media type. So একটা মিডিয়া নেটওয়ার্ক মিডিয়া টাইপ বলতে বোঝাচ্ছে কোন একটা এই ওয়্যার যে আপনি চুজ করতেছেন বা নেটওয়ার্ক মিডিয়া চুজ করতেছেন, কেন চুজ করবেন এটা, সেটার জন্য দুইটা আপনি ক্রাইটেরিয়া বলতে বলতেছে বা লিখতে বলতেছে। কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট ল্যান্স এন্ড ওয়ান্স, এক্সপ্লেইন দ্য ডিফারেন্স বিটুইন, সো ইন প্যাকেট ট্রেসার হাউ মেনি ওয়ান্স ডু ইউ সি, হাউ মেনি ল্যান্স ডু ইউ সি। সো এই ধরনের যে কোশ্চেন গুলো আছে এই কোশ্চেন গুলো আপনারা নিজে নিজে দেখবেন এবং চ্যালেঞ্জিং কিছু কোশ্চেন দেওয়া আছে এগুলো আপনারা একটু অবজার্ভ করে দেখবেন। সো এগুলোর প্রত্যেকটাই আপনারা অবজার্ভ করতে পারেন। কম্পিউটার যে এই যে দেখেন এগুলো ডিএইচসিপি করা আছে। ডিএইচসিপি কি জিনিস সেগুলো আমরা আস্তে আস্তে পড়বো। ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল, ঠিক আছে, অর্থাৎ এগুলো আমাদের কম্পিউটার গুলোতে কিন্তু বা আমাদের স্মার্টফোনে কিন্তু ডিএইচসিপি করা থাকে। স্ট্যাটিক একটা ব্যাপার আছে, ডিএইচসিপি আরেকটা ব্যাপার আছে। সো এখানে দেখেন এগুলো এডিট করতে দিচ্ছে না। ডিএইচসিপি মানে কোন একটা সার্ভার থেকে অটোমেটিক্যালি এই জিনিসগুলো পেয়ে যায়। হ্যাঁ, আপনি যখন একটা ওয়াইফাই কানেক্ট নেটওয়ার্ক থেকে আরেকটা নেটওয়ার্কে যান বা মোবাইল নেটওয়ার্ক থেকে আরেকটা আবার ওয়াইফাই নেটওয়ার্কে আসেন, এগুলোর সময় আপনার সব সময় যদি স্ট্যাটিক করা থাকতো তাহলে আপনার আইপি অ্যাড্রেস নিজেকে বসানো লাগতো এবং জানা লাগতো যে ওই ওয়াইফাই আসলে কত রেঞ্জের আইপি অ্যাড্রেস সাপোর্ট করে এবং সেই অনুযায়ী আপনাকে এগুলো জেনারেট করে বসাতে হতো। ডিএইচসিপি আসার ফলে আপনার এটা অটোমেটিক্যালি কোন একটা নেটওয়ার্কে কানেক্টেড হলে অটোমেটিক্যালি আইপি অ্যাড্রেসটা এই সার্ভার থেকে পেয়ে যায়। তো সেই জন্য আমি আসলে এক জায়গা থেকে আরেক জায়গায় যখন যাই ফিলও করি না যে ওকে আমার নেটওয়ার্কটা যে চেঞ্জ হয়েছে। সে অটোমেটিক্যালি এই জিনিসগুলো করে নেয়। এখন ব্যবহার করা হয়। হ্যাঁ হ্যাঁ, কোনটা? কোয়াক্সিয়াল। কোয়াক্সিয়াল কেবল ব্যবহার করা হয় অনেক কম, করা হয় না বলা যাবে না, করা হয় কিন্তু কম। ওই যে বিভিন্ন টাইপের ডিভাইস আছে ওগুলোর জন্য কোয়াক্সিয়াল লাগে। আপনি এখানে একটু অবজার্ভ করলে দেখতে পাবেন যে এই যে এখানে 0.04 10.2.0.4 পেয়েছে। এখানে যদি দেখেন এটার জানি কত দেখলাম 5, এদিকে মনে হয় 2 3 এরকম নাকি, এটা হচ্ছে 4, তারপরে এটা হচ্ছে 3। ওকে, সো এটা 4 হইলো, এখানে 10.2.0 আর এটা এটা এদিকে যখন আসতেছি তখন এটা কিন্তু 3.0 অর্থাৎ এই দুইটা আসলে ডিফারেন্ট নেটওয়ার্ক। সো এগুলি কিছু ব্যাপার স্যাপার আছে, এগুলি আপনি প্রত্যেকটার কনফিগারেশন করে দেখতে পারেন যে কিভাবে আসলে তারা পেয়ে যাচ্ছে এইগুলো। এটা জাস্ট অবজারভেশনের জন্য দেওয়া। ওকে, আমরা আবার ইয়েতে ফিরে যাই, আমাদের রিলায়েবল নেটওয়ার্ক সম্পর্কে কি বলতে চাই সেটা আমরা একটু দেখি। সো একটা রিলায়েবল নেটওয়ার্ক হইতে হলে কি কি জিনিস লাগে সেই জিনিসগুলো এখানে কিছুটা বলা হয়েছে। ফল্ট টলারেন্স, স্কেলেবিলিটি, সিকিউরিটি, কোয়ালিটি অফ সার্ভিস, এই জিনিসগুলো অ্যাসিওর করতে হয়, ঠিক আছে। refers to the technologies that support the infrastructure that moves data across the network. There are 4 basic characteristics that the underlying architectures need to address to meet user expectations. So user expectation meet করতে হলে এই জিনিসগুলো আপনার লাগে। প্রতিটার বর্ণনা আশা করি সামনে দিবে, যদি না দেয় তাহলে আমি তখন এগুলো প্রত্যেকটা সম্পর্কে একটু বলবো। ফল্ট টলারেন্স কি জিনিস এটা একটু দেখেন, বলতেছে a fault tolerant network limits the impacts of a failure by limiting the number of affected device.
মাল্টিপল পাথস আর রিকোয়ার্ড টু ফল্ট টলারেন্স। ফল্ট টলারেন্স মানে হচ্ছে যে আপনার ডিভাইস একটা যদি ফেইলড হয় তাহলে তারপর আপনি সার্ভিসটা দিতে পারতেছেন কিনা, বা কতটুকু দিতে পারতেছেন, সেইটাকে বলতেছে ফল্ট টলারেন্স। ঠিক আছে, অর্থাৎ যেটা আপনার ওই একটা ফেইলিউর হইলো ওইটার যে ইফেক্টটা বা ইম্প্যাক্টটা এটাকে অনেক কমিয়ে ফেলবে, বা এটাকে মানে অ্যাজ ইফ যে এটা ঘটেই নাই, পারলে এরকম করে ফেলবে। ঠিক আছে, যেমন ওই যে বললাম যে একটা রাউটার থেকে বা একটা জায়গা থেকে মাল্টিপল কানেকশন অনেক সময় দেওয়া থাকে। মাল্টিপল কানেকশন কেন দেওয়া থাকে, বা ওই দিন আমরা ওই প্যাকেট ট্রেসার ইয়েতে দেখেছিলাম ব্যাকআপ সুইচ, ব্যাকআপ রাউটার এগুলো রেখেছে। হ্যাঁ, তো এগুলো কেন রাখে? কানেক্টেড থাকা মানে হচ্ছে যে যদি একটা রাউটার ফেল করে তাহলে যেন আরেকটা দিয়ে কাজ চালাতে পারে, বা একটা লিংক ফেল করলে অন্যটা দিয়ে কাজ চালাতে পারে। এই ধরনের একটা ব্যাপার আছে। মাল্টিপল পাথওয়েজ আর রিকোয়ার্ড ফর ফল্ট টলারেন্স, অর্থাৎ বিভিন্ন পাথ থাকতে হবে, বিভিন্ন রুট থাকতে হবে। আপনার যদি অপশন থাকে যে গাড়ি চালানোর সময় আপনি সিলেট থেকে ধরেন ঢাকা যাবেন, এখানে বাইপাস দিয়ে রোড আছে, আবার এদিক দিয়ে আপনি যেতে পারেন। এখন ধরেন বাইপাসের রোডটা কোনো কারণে কাটা পড়লো বা কোনো একটা ওখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনি অন্য যে আরেকটা রোড আছে সেখান দিয়ে চলে যেতে পারবেন। তো এই যে মাল্টিপল পাথ, এই ফল্ট টলারেন্স করতে হলে আপনাকে এই ধরনের মাল্টিপল পাথ রাখতেই হবে। রিলায়েবল নেটওয়ার্কস, রিলায়েবল নেটওয়ার্ক বলতে কি, যেটাতে আসলে আপনি কি বলে নির্ভর করতে পারেন যে নেটওয়ার্কের উপরে। আপনার কানেকশনটা সাধারণভাবে খুব বেশি ডিজাস্টার হওয়ার আগে আপনার কানেকশনটা লস হবে না, এই ধরনের একটা নেটওয়ার্ক। ঠিক আছে, রিলায়েবল নেটওয়ার্ক প্রোভাইড রিডান্ডেন্সি। রিডান্ডেন্সি জিনিসটার সাথে যারা পরিচিত না তাদেরকে একটু বলি। রিডান্ডেন্ট মানে অতিরিক্ত, যে জিনিস আপনার দরকার নাই তারপরও আপনি রেখে দিচ্ছেন। কিন্তু আপনার রিলায়েবল হইতে হলে যখন আপনি চিন্তা করবেন যে আপনার কিন্তু আরেকটা এখানে যে কোনোটাই আপনার এটা প্রয়োজন এখন হচ্ছে না, কিন্তু যে কোনোটাই ফেল করতে পারে, ফেল করলে তখন কিন্তু এটাই আপনার ভরসা। সো এই জন্য আমরা আসলে রিডান্ডেন্সি সিস্টেমের মধ্যে করি। ডেটাবেস সিস্টেম যারা পড়েছেন, আমরা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে এই রিডান্ডেন্সি কথাটা ইউজ করি। এখানেও আমরা রিডান্ডেন্সি, বা কম্পিউটার সায়েন্সে আসলে এটা ইউজ হয়, কিন্তু ডেটাবেসে বেশি ইউজ হয় এই রিডান্ডেন্সি কথাটা। Okay, so reliable network provide redundancy by implementing a packet switch network. Packet switching splits traffic into packets that are routed over a network. So এটা আমি আগেই বলেছি যে ওই প্যাকেট সুইচিং বলতে বোঝাচ্ছে আর কি বিভিন্ন আপনি ডাটাগুলোকে প্যাকেট বলতেছে। সেই প্যাকেট গুলোকে তারা যদি দুইটা পাথ থাকে তাহলে দুইটা পাথে ডিস্ট্রিবিউট করে দিল, কিছু এদিক দিয়ে দিল কিছু এদিক দিয়ে দিল, তাহলে কিছু মানে প্যারালালিজম হইলো, splits traffic into packets that are routed over a network. Each packet could theoretically take a different path to destination. So প্রত্যেকটা প্যাকেট ডিফারেন্ট পাথে যেতে পারে ডেস্টিনেশনে theoretically. Okay, this is not possible with circuit switched network which establish dedicated circuit. So circuit switched network এটা পসিবল না, এই ধরনের কথাবার্তা বলতেছে। হোয়াটএভার, আমরা এখানে একটু দেখি টপোলজিটার মধ্যে, এই যে এটা যখন বন্ধ হয়ে গেছে, আগে এদিক দিয়ে হয়তো ডাটা পাঠাতো, এদিকের কোন একটা কম্পিউটার যদি এদিকের কম্পিউটারের সাথে কমিউনিকেট করতে চায় ইন্টারনেটের থ্রুতে এদিক থেকে ডাটা আসতো। এখন যখন এটা বাদ হয়ে গেছে, অর্থাৎ এটা নষ্ট হয়ে গেছে, তখন এই যে এই ওয়্যার দিয়ে ডাটা পাস হয়েছে। রিডান্ডেন্ট কানেকশনস allow for alternative path if a device or a link fails, the user experience is unaffected. সো কিভাবে আসে না আসে, কেন এটা কখনো এটা কিভাবে চুজ করবে বা ওইটা কিভাবে চুজ করবে, সেগুলোতে আমরা আসব। সেগুলো আসলে অনেক সুন্দর সুন্দর পড়ালেখা বা খেলাধুলা আছে। ওকে, এরপরে স্কেলেবিলিটি। আপনার ইউজার আজকে আছে 10 জন নিয়ে আপনি শুরু করলেন, এক সময় যে আপনার ইউজার 100 জন, 1000 জন, 10,000 জন, ইভেন মিলিয়ন ছাড়াই যাবে না, এর কোনো গ্যারান্টি নাই। সো আপনার নেটওয়ার্কটা এরকম হইতে হবে যাতে আপনার নেটওয়ার্কটা চাইলে স্কেল করা যায়। অর্থাৎ 10 জনের জন্য এখনই আছে, আপনি কিছু হয়তো এখানে লজিক্যাল চেঞ্জ করে আপনি 100 জনের জন্য সার্ভিস দিচ্ছেন, বা আপনার ডিভাইস কিনলেই আপনি আরো কিছু জনের জন্য সার্ভিস দিতে পারবেন। সো এটাকে আমরা বলতেছি স্কেলেবল। এখন এমন যদি হয় যে না, আপনার এখানে যা ডিভাইস আছে সব ফেলে দিতে হবে,
আপনি যদি 1 মিলিয়নের জন্য করতে যান তাহলে আপনার এখানে ডিভাইস সবই ফেলে দিতে হবে, আবার নতুন করে কিছু ডিভাইস কিনে তারপর কাজ করতে হবে, তাহলে আপনার সিস্টেমটা আসলে স্কেলেবল হলো না। কিন্তু আমরা নেটওয়ার্কের ক্ষেত্রে সবসময় স্কেলেবিলিটি এক্সপেক্ট করি, ঠিক আছে? ওই যে অ্যাডিশনাল ইউজার্স এন্ড হোল নেটওয়ার্ক ক্যান বি কানেক্টেড টু দ্য ইন্টারনেট উইদাউট ডিগ্রেডিং পারফরমেন্স ফর এক্সিস্টিং ইউজার, এবং এক্সিস্টিং ইউজারদের কোনো পারফরমেন্সের হ্যাম্পার হবে না, এটাও একটা কথা তারা অ্যাড করে দিয়েছে। এই স্কেলেবল নেটওয়ার্ক ক্যান এক্সপ্যান্ড কুইকলি এন্ড ইজিলি টু সাপোর্ট নিউ ইউজার্স এন্ড অ্যাপ্লিকেশনস উইদাউট ইম্প্যাক্টিং দ্য পারফরমেন্স অফ সার্ভিস টু এক্সিস্টিং ইউজার, অর্থাৎ এক্সিস্টিং ইউজারদের কোনো পারফরমেন্সের সমস্যা হবে না এবং খুব তাড়াতাড়ি এই নেটওয়ার্কটাকে এক্সপেন্ড করা যাবে এবং খুব সহজে এক্সপেন্ড করা যাবে, নতুন ইউজারদেরকে অ্যাডপ্ট করে নেওয়া যাবে। তো সেই ধরনের এই যে ব্যবস্থাটা, এটাকে বলা হচ্ছে স্কেলেবিলিটি। নেটওয়ার্ক ডিজাইনার্স ফলো অ্যাকসেপ্টেড স্ট্যান্ডার্ডস এন্ড প্রোটোকলস ইন অর্ডার টু মেক দ্য নেটওয়ার্ক স্কেলেবল। সো কিছু স্ট্যান্ডার্ড আছে এবং কিছু প্রোটোকল আছে, সেগুলো মেনটেন করতে হয় ডিজাইন করার সময়, নেটওয়ার্ক ডিজাইন করার সময়, তাহলে আর এই সমস্যাগুলো হয় না এবং ওগুলো স্কেলেবল থাকে। ওকে, কোয়ালিটি অফ সার্ভিস, কিউএস যেটাকে আমরা বলি, ভয়েস এন্ড লাইভ ভিডিও ট্রান্সমিশন রিকোয়ার হায়ার এক্সপেকটেশন ফর দোজ সার্ভিসেস বিং ডেলিভার্ড। সো আপনার কোয়ালিটি অফ সার্ভিস, ধরেন যে আপনি ভিডিও স্ট্রিমিং দেখবেন আর ধরেন যে ইমেইল পাঠাবেন, শুধু ইমেইল পাঠানোর জন্য আপনার একটা নেটওয়ার্ক দরকার, বা শুধু কি বলে ভিডিও দেখার জন্য একটা নেটওয়ার্ক দরকার, ঠিক আছে? তো এখন দুইটার চাহিদা কিন্তু, ধরেন ইমেইল পাঠানোর জন্য যেই ব্যান্ডউইথ হলে হয়ে যাবে, আপনার কিন্তু ওই ইয়ের জন্য, ভিডিও স্ট্রিমিং এর জন্য কিন্তু অত কম ব্যান্ডউইথে হবে না, কারণ লাইভ আপনাকে অনেক প্যাকেট পাঠাতে হচ্ছে, অনেক প্যাকেট আসতে হচ্ছে, এই ধরনের কিছু ব্যাপার স্যাপার থাকতেছে। সো আপনি কেমন আসলে সার্ভিসটা কি কোয়ালিটির পাচ্ছেন, সেটাও কিন্তু একটা দেখার বিষয় আছে। তো ওই এটাই বলতেছে আর কি, যে কোয়ালিটি অফ সার্ভিস এটাই নিয়েছে। হ্যাভ ইউ এভার ওয়াচড এ লিভ ভিডিও উইথ কনস্ট্যান্ট ব্রেকস এন্ড পজেস? সো আপনি যদি ওই ইমেইল পাঠানোর নেটওয়ার্ক তৈরি করলেন আর এরপরে দেখলেন ভিডিও স্ট্রিমিং, তাহলে কি হবে? পজ হবে, ব্রেক হবে। এই যে আমরা বিভিন্ন খেলাধুলার ইয়ের সময় আগে বাংলাদেশে প্রায় দেখতাম, খেলা দেখতে গেলে আটকায় যেতেছে বিভিন্ন জায়গায়, কারণ অনেক মানুষ খেলা দেখতেছে, ওইভাবে আসলে নেটওয়ার্কটা তৈরি না। This is caused when there is a higher demand for bandwidth than available and QoS isn't configured. তার মানে হচ্ছে ওখানে কোয়ালিটি অফ সার্ভিস কনফিগার করা নাই, ডিমান্ড যতটুকু ব্যান্ডউইথের ডিমান্ড আছে তার চেয়ে অনেক কম ব্যান্ডউইথ আসলে পাওয়া যাচ্ছে সেখানে। তো যার ফলে আসলে তারা ওই কাজগুলো সহজ সুন্দরভাবে স্মুথলি করতে পারতেছে না বা দেখতে পারতেছে না ভিডিও। Quality of service is a primary mechanism used to ensure reliable delivery of content for all user. With a QoS policy in place, the router can more easily manage the flow of data and voice traffic. Okay, quality of service managed by the router ensures that priorities are matched with the type of communication and the organization. Web pages can usually receive a lower priority. So web page একটু লোয়ার প্রায়োরিটি পাবে, আবার ভয়েস ওভার আইপি কল উইল নিড প্রায়োরিটি টু মেইনটেইন এ স্মুথ এন্ড আনডিরাপ্টেড। সো একই জায়গায় ধরেন যে এই যে আপনি একটা ওয়েব পেজ দেখতে চাচ্ছেন, সে যতটুকু আসলে প্রায়োরিটি পাবে তার চেয়ে বেশি প্রায়োরিটি আসলে আপনাকে আইপি ফোন বা এগুলাতে দিতে হবে, কারণ ভয়েস ডেটা যাচ্ছে ভেরি হাই ইয়ের ডেটা, এবং সাথে সাথে আবার রিপ্লাই, কারণ কথা বলতেছেন, এখন বললেন 5 মিনিট পরে সে শুনলে তো হবে না, সাথে সাথেই শুনে আবার সে একটা রিপ্লাই দিচ্ছে। সো এখানে ব্যান্ডউইথটা তখন বেশি অটোমেটিক্যালি দিতে হবে। আর ওয়েব পেজ একটু আস্তে আস্তে লোড হইলো, সেটাতেও ইউজারের তেমন কিন্তু কোনো সমস্যা নাই, বা একটু এটা অ্যাডপ্টেড, তাই তো? সো এগুলি কিছু ব্যাপার স্যাপার আছে আর কি। সো নেটওয়ার্ক সিকিউরিটি একটা বড় ব্যাপার, সেগুলি আপনারা ভালো করেই জানেন। There are two main types of network security that must be addressed: network infrastructure security, information security. Physical security, এগুলার physical security লাগবে, কারণ রাউটার কেউ একজন নিয়ে ডাইরেক্টলি অ্যাক্সেস করে ঠিক করলো, আনঅথরাইজড অ্যাক্সেস করলো, সেটাও সমস্যা। Physical security of network devices, preventing unauthorized access to the device. অর্থাৎ কেউ রাউটার অ্যাক্সেস করে এটা রিসেট করে দিল, হার্ড রিসেট বলি আমরা,
সো তখন দেখা যাবে যে সে অ্যাক্সেস এগুলো পেয়ে গেছে। প্রোটেকশন অফ দ্য ইনফরমেশন অর ডাটা ট্রান্সমিটেড ওভার নেটওয়ার্ক, এই নেটওয়ার্কের মধ্যে দিয়ে যে ডাটা যাচ্ছে এটা যাতে মানুষ অ্যাক্সেস করতে না পারে, অ্যাক্সেস করতে যদি কোনোভাবে তার কেটে ওটা অ্যাক্সেস করেও ফেলে, তারপরেও যাতে সে আসলে অ্যাকচুয়াল ডাটাটা না পায় সেটার ব্যবস্থা আসলে করতে হবে। ওই যে এনক্রিপশন আমরা যেটাকে বলি সেগুলো। 3 গোলস অফ নেটওয়ার্ক সিকিউরিটিজ, নেটওয়ার্ক সিকিউরিটির 3টা গোল আছে। একটা হলো কনফিডেন্সিয়ালিটি, অনলি ইন্টেন্ডেড রেসিপিয়েন্ট ক্যান রিড দ্য ডাটা, অর্থাৎ যাকে আপনি পাঠাতে চান বা যে রিসিপিয়েন্ট যে আসলে লিগ্যালি এটা দেখতে পারে সেই শুধু দেখতে পারবে, এটা হচ্ছে কনফিডেন্সিয়ালিটি। ইন্টিগ্রিটি কি? অ্যাসিউরেন্স দ্যাট দ্য ডাটা হ্যাজ নট বিন অল্টার্ড উইথিন ডিউরিং ট্রান্সমিশন, অর্থাৎ পাঠানোর সময় ডাটার মধ্যে কোনো চেঞ্জ হয় নাই, এটা হচ্ছে ইন্টিগ্রিটি। আর অ্যাভেলেবিলিটি হচ্ছে টাইমলি এটা পৌঁছেছে আর কি। অ্যাসিউরেন্স অফ টাইমলি এন্ড রিলায়েবল অ্যাক্সেস ডাটা ফর অথরাইজড ইউজার। ঠিক আছে, সো এই যে রিলায়েবল নেটওয়ার্কের 4টা আমরা জিনিস এখানে পড়লাম, 4টা ক্যাটাগরি বা 4টা কি বলে এটাকে, বেসিক ক্যারেক্টারিস্টিক্স: ফল্ট টলারেন্স, স্ক্যালেবিলিটি, সিকিউরিটি, কোয়ালিটি অফ সার্ভিস। এই জিনিসগুলো একটা রিলায়েবল নেটওয়ার্ক। এখানে অনেক থিওরিটিক্যাল কথাবার্তা আমরা বলতেছি, এগুলো আমরা আসলে খুব বেশি একটা বলি না বা বলবো না, এগুলি জাস্ট আপনাদেরকে একটু মানে এখানে মুখস্থ করার কিন্তু আসলে কিছু নাই, এগুলো আমি জাস্ট বলে যাচ্ছি, একটু শুনে যাচ্ছেন, একটু এগুলো একটু জানা থাকলে ভালো আর কি। ওকে, নেটওয়ার্ক ট্রেন্ড সম্পর্কে, রিসেন্ট ট্রেন্ড সম্পর্কে বলতেছে যে BYOD, ব্রিং ইউর ওন ডিভাইস, অর্থাৎ প্রত্যেকের এক একটা নিজস্ব ডিভাইস। ওকে, অনলাইন কোলাবোরেশন, ভিডিও কমিউনিকেটিং, ক্লাউড কমিউনিকেটিং, কম্পিউটিং, এই ধরনের জিনিসগুলো দিয়ে কিন্তু মানে নেটওয়ার্কের ট্রেন্ড আমরা রিসেন্টলি দেখতে পাচ্ছি। The role of the network must adjust and continually transform in order to be able to keep up with new technologies and end user devices as they constantly come to the market. Several new networking trends that affect organization and consumer. So এই জিনিসগুলো কিন্তু গ্রেটলি আপনার আগে নেটওয়ার্ক ডিভাইস হয়তো ইমেইল টিমেইল এগুলি পাঠানো বা এটা সেটা এগুলি করলেই হইতো, কিন্তু এখন নেটওয়ার্ক ডিভাইস গুলোকে চিন্তা করতে হচ্ছে যে ওকে ভিডিও কমিউনিকেশনের মধ্য দিয়ে হবে, থাউজেন্ডস অফ ভিডিও কমিউনিকেশন হতে পারে, হ্যাঁ, এবং অনলাইন কোলাবোরেশন মানুষ এবং ক্লাউড কম্পিউটিং করতেছে এগুলোর মাধ্যমেই। সো সেই জিনিসগুলোকে কিন্তু এখন অ্যাড্রেস করতে হচ্ছে। সো ব্রিং ইউর ওন ডিভাইস বলতে কি বোঝাচ্ছে? allows user to use their own device, giving them more opportunities and greater flexibility. সো নিজের ডিভাইস ইউজ করে কাজ করাটা আর কি। আপনি এখান থেকে সবকিছুই অ্যাক্সেস করতে পারতেছেন, এটা দিয়ে ধরেন ই রিডার, ই কমার্স বা এগুলির যে আপনার নাম টাম শুনেন বিভিন্ন, সো সেই জিনিসগুলো কিন্তু এই আপনার ডিভাইস দিয়ে আপনি করতে পারতেছেন এখন। allows end user to have the freedom to use personal tools, access information and communicate using their ল্যাপটপ, নোটবুক, ট্যাবলেট, স্মার্টফোন এগুলি ইউজ করে আপনি কিন্তু এই কাজগুলো করতে পারতেছেন। ওকে, সো অনলাইন কোলাবোরেশনের কথা এখানে বলেছে। সিসকোর একটা টুল আছে, মানে জুম বা এর মতো কি বলে আপনার গুগল মিট এগুলোর মতো সিসকোর একটা আছে, সেটা হচ্ছে ওয়েবএক্স। আপনারা অনেকে হয়তো নাম শুনেছেন। ওয়েবএক্স আমরা ইউজ করতাম এবং আমি চাইছিলাম যে ক্লাসগুলো যাতে ওয়েবএক্স দিয়ে নেই, বা আগে আসলে আমরা ওয়েবএক্স দিয়েই প্রথম দিকে ক্লাসগুলো নিয়েছিলাম, কিন্তু ওয়েবএক্স এখন আবার লিমিট করে দিয়েছে। অন্যান্যরা যেহেতু লিমিট দিয়ে দিয়েছে, ওয়েবএক্সও লিমিট দিয়ে দিয়েছে 50 মিনিট। ঠিক আছে, 50 মিনিটের বেশি ওয়েবএক্সে মিটিং করা যায় না, তবে ভালো, ওদের এটা খুবই ভালো। তারপরে ওই কোলাবোরেশনের জন্য সিসকো ওয়েবএক্স টিমস একটা আছে মাল্টিপ্লেয়ার, সেখানে ইনস্ট্যান্ট মেসেজ, ইমেজ এগুলো পোস্ট করা যায় বা কাজ করা যায়। ঠিক আছে, সো ওদের জিনিসের কথা তো ওরা একটু বলবেই। সো ভিডিও কমিউনিকেশনস কিভাবে করা যায় সেগুলির কথা, কনফারেন্সিং এগুলির কথা একটু বলেছে। সিসকো টেলিপ্রেজেন্স একটা জিনিস আছে, পাওয়ার্স ইজ ওয়ান ওয়ে অফ ওয়ার্কিং ফর এভরিওয়ান অর এভরিওয়্যার। সো এগুলির কথাবার্তা কিছুটা বললো। সিসকো ওয়েবএক্স এন্ড হাডলস একটা ভিডিও আছে। আচ্ছা, ক্লাউড কম্পিউটিং সম্পর্কে কিছু কথাবার্তা বলতেছে যে নেটওয়ার্ক ট্রেন্ডস, ক্লাউড কম্পিউটিং allow us to store personal files or backup our data on servers over the internet. সো ক্লাউড কম্পিউটিং কিন্তু আমাদের পার্সোনাল ফাইলগুলো ব্যাকআপ করার সুযোগ দিচ্ছে।
applications can be accessed using the cloud, allows businesses to deliver to any device anywhere in the world. Cloud computing is made possible by the data centers. Smaller companies that cannot afford their own data centers leases server and storage services from larger data centers organization. So মানে ওই ক্লাউড কম্পিউটিং এর ক্ষেত্রে যেটা হয় সেটা হলো যে আপনি তো জানেনই যে এখন মানুষ ড্রপ বক্স বা গুগল ড্রাইভ এগুলোর মধ্যে ডাটা আপ করে রাখে, যাতে আপনার যদি এটাতে ওরা ড্রপ বক্সের ওরা দেখায় যে আপনার ডিভাইসে যদি আগুন ধরে যায় তাও কোনো সমস্যা নাই, আপনার ডাটা আমাদের কাছে আছে। সো তারা এগুলা কিভাবে প্রিজার্ভ করে, যারা যারা এরকম বড় বড় কোম্পানি ধরেন ইয়াহু বা গুগল বা এই যে ড্রপবক্স, তারা আসলে বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় এই ধরনের অনেক বড় বড় জায়গা জুড়ে এই ধরনের সার্ভার বা কম্পিউটার বা স্টোরেজ ডিভাইস তারা কিনে রাখছে। ধরেন যে আমেরিকার সিলিকন ভ্যালিতে এরকম আছে কিছু ডেটা সেন্টার, তারপর আরো অন্যান্য জায়গায় জার্মানিতে, তাদের বিভিন্ন জিওগ্রাফিক্যালি বিভিন্ন লোকেশনে আছে। ধরেন যে আমেরিকাতে কোনো একটা ডিজাস্টার হলো, ঠিক আছে, কিন্তু তারা ওই ডেটার কপি আবার অন্য জায়গায় রেখে দিছে, জার্মানিতেও রেখে দিছে। সো আপনার ওটা যদি ডিজাস্টার হয়ে ওখানে ভেঙে চুরে ওগুলো সব নাই হয়ে যায়, ধুয়ে মুছে, ওরা জার্মানি সার্ভার থেকে আপনাকে দিবে বা চায়নার সার্ভার থেকে দিবে বা আরো বিভিন্ন জিওগ্রাফিক্যালি। সো এরকম বড় বড় কোম্পানি আছে যাদের এই ধরনের ডেটা সেন্টার থাকে এবং তাদের এই ধরনের বিভিন্ন ইকুইপমেন্ট যা লাগে এগুলো থাকে। ছোট ছোট কোম্পানিগুলো তাদের কাছ থেকে আবার এগুলো লিজ নেয়, তাদের কিছু অংশ লিজ নেয়। হয়তো ধরেন যে ছোট কোনো কোম্পানির সব জায়গায় আছে, চায়নাতে কোনো সার্ভার নাই, তো তারা হয়তো চায়নাতে যারা সার্ভার আছে, যাদের বা ডেটা সেন্টার আছে, তাদের কাছ থেকে লিজ নিল যে ওকে ফাইন, আমরা চায়নায় তোমাদের এখানে রাখবো বা এরকম। হোস্টিং না অনেকটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা যে হোস্টিং কিনি ওয়েবসাইটের জন্য। হ্যাঁ, আপনি হোস্টিং এর যেটা কথা বলতেছেন এগুলি আসলে খুবই মানে পার্সোনাল বা কি বলে এটাকে, খুবই ছোট স্কেলের জিনিস, তাই না? আর ওই ডাটা সেন্টার আসলে আরো একটু বিগ কনসেপ্ট, এবং ওগুলো ধরেন বিজনেস টু বিজনেস কমিউনিকেশন, ঠিক আছে। এখানে তো সাধারণত ধরেন যে একটা আপনার বিজনেস থাকলে আপনি একটা হোস্টিং কিনতে পারেন, অবশ্যই সেগুলো আসলে বিজনেস ইয়েতে নাই সেটা আমি বলবো না, আছে, অবশ্যই আছে। কিন্তু এগুলো পার্সোনাল ইয়েতেও কিনা যায়, কিন্তু আপনার এগুলি সাধারণত ডাটা সেন্টার হিউজ আকারে, ডাটা সেন্টার মানে আসলে বড় একটা ইয়ের ব্যাপার আর কি, বড় ডেটা, মানে হিউজ অ্যামাউন্ট অফ ডেটার ব্যাপার। সো ক্লাউড কম্পিউটিং এ আরো 4 ধরনের ক্লাউডের কথা তারা বলতেছে। পাবলিক ক্লাউড, যেগুলো একবারে মানে কি বলে অ্যাভেইলেবল আছে, আপনি ফ্রিও ইউজ করতে পারেন, আবার পে পার ইউজ। যেমন আপনি ইয়েতে যদি যান, কোথায় এটা, গুগল ড্রাইভেই মনে করেন, গুগল ড্রাইভে ওরা অ্যাডভার্টাইজ দেখা যায় 15 জিবি আপনার হচ্ছে না, আপনি 100 জিবি ইউজ করেন, 100 জিবি ইউজ করলে মাসে আপনি 150 টাকা দিলেই ইটস মোর দেন ওকে আপনার জন্য। এই ধরনের অ্যাডভার্টাইজ কিন্তু আপনি গুগলে যারা জিমেইল ইউজ করেন তারা, এবং বেশ মোটামুটি 15 জিবির মধ্যে যারা 10-11 জিবি ইউজ করে ফেলছেন তাদেরকে এই ধরনের অ্যাডভার্টাইজ কিন্তু গুগল দিয়ে থাকে। সো এগুলি আপনি টাকা দিবেন, ইউজ করবেন, কোনো সমস্যা নাই। প্রাইভেট ক্লাউডস ইন্টেন্ডেড ফর এ স্পেসিফিক অর্গানাইজেশন অর এন্টিটি সাচ এজ গভর্নমেন্ট বা বিভিন্ন এই ধরনের এন্টিটির জন্য, যেগুলি এগুলি প্রাইভেট আর কি। ওকে, হাইব্রিড ক্লাউড কাকে বলতেছে? মেড আপ অফ 2 or more ক্লাউড টাইপস, ফর এক্সাম্পল পার্ট কাস্টম এন্ড পার্ট পাবলিক। অর্থাৎ প্রাইভেট এবং পাবলিকের মিশ্রণ আর কি। সো যেটা বলছিলাম যে আমাদের ক্লাউড কম্পিউটিং এ 4 ধরনের, যেটা একটা পাবলিক প্রাইভেট, আর একটা হাইব্রিডটা হচ্ছে পাবলিক প্রাইভেটের মিশ্রণ আর কি, ঠিক আছে, মেড আপ অফ 2 or more ক্লাউড টাইপ, এবং আরো ইয়ে থাকতে পারে, মানে আরো মানে একাধিক প্রাইভেট একাধিক পাবলিক মিলেও হতে পারে আর কি। এবং কাস্টম ক্লাউড হচ্ছে বিল্ড টু মিট দ্য নিডস অফ এ স্পেসিফিক ইন্ডাস্ট্রি, অর্থাৎ একটা স্পেসিফিক ইন্ডাস্ট্রি এর জন্য যদি ক্লাউড হয়, এবং তাদের হয়তো কিছু স্পেশাল ক্রাইটেরিয়া আছে। হয়তো ধরেন যে জুমের কথা যদি ধরেন, তাদের ক্লাউডে কিছু রেকর্ডিং থাকে, সো
তাদের মেইন ক্রাইটেরিয়াটা কি, তারা যদি ক্লাউডে নেয় তাহলে তাদের অনেক ভিডিও যাতে করা যায় এই ধরনের তাদের কিছু ক্রাইটেরিয়া থাকবে। তো সেটা হচ্ছে ধরেন যে জুমের জন্য হয়তো বা এরকম কোনো ক্লাউড কোম্পানি আছে যারা জুমের জন্যই বা জুমের নিজস্বই হয়তো কোনো ক্লাউড কোম্পানি আছে জাস্ট আলাদা করার জন্য, আলাদা করলে হয়তো কোনো লিগ্যাল অব্লিগেশন তারা এড়াতে পারে। তো সেই সব জায়গা থেকে হয়তো তারা আলাদা কোম্পানি করে কাজ করতে পারে। তো এই ধরনের যেগুলো একেবারেই স্পেসিফিক ইন্ডাস্ট্রি, তো সেগুলোকে কাস্টম ক্লাউড বলা হচ্ছে। এটা প্রাইভেট পাবলিক দুটোই হতে পারে। ওকে, সো ক্লাউড সম্পর্কে আমরা জানলাম। টেকনোলজি ট্রেন্ডস ইন দা হোম, ক্লাউড থেকে এইভাবে হচ্ছে স্মল হোম টেকনোলজি ইজ a growing trend that allows technology to be integrated to be everyday appliance. সো এই ধরনের এখানে বিভিন্ন আরো হোম টেকনোলজির কথা বলেছে, এগুলো আমরা একটু ওভারলুক করছি। পাওয়ার লাইন নেটওয়ার্কিং, সো কিভাবে পাওয়ার লাইনিংটা হবে, পাওয়ার লাইন কানেকশন, ওয়্যার্ড কানেকশন। আচ্ছা, এখানে কিছু গুরুত্বপূর্ণ জিনিস কি আছে? ওয়্যার্ড কানেকশন, আচ্ছা এখানে কিছু কথা বলি। এটা হচ্ছে অনেক সময় আলাদা পাওয়ার লাগে, আবার পই পই এটা একটা ইয়েতে আসবে, মানে পরবর্তীতে কোনো চ্যাপ্টারে হয়তো আসবে বা অন্য মডিউলেও হতে পারে, আমার মনে নাই কোথায় আছে। পাওয়ার ওভার ইথারনেট, অর্থাৎ পাওয়ার যে পাঠানো হচ্ছে এটা ওই অ্যাডাপ্টার, ধরেন যে আপনি একটা আইপি ক্যামেরা লাগাচ্ছেন হয়তো দূরে, এখান থেকে আরো 4 কিলোমিটার দূরে একটা আইপি ক্যামেরা নিচ্ছেন, তো এবং প্রত্যন্ত অঞ্চল, তাহলে কি হবে? আপনি যে একটা লাইন টানলেন, এটার জন্য আপনি একটা লাইন টেনে নিয়ে গেলেন, আবার ওই যে ওখানে যে ক্যামেরাটা লাগানো, ক্যামেরাটা চালানোর জন্য কি করতে হচ্ছে? আপনাকে আবার কারেন্ট খুঁজতে হচ্ছে, অর্থাৎ একটা কারেন্টের লাইন যেতে হচ্ছে, আরেকটা হচ্ছে এই ইন্টারনেট যে ক্লাউডে যে সে আপলোডটা করবে, বা এই ইন্টারনেটের একটা কানেকশন আপনাকে নিতে হচ্ছে। সো সেগুলোকে করার জন্য পাওয়ার ওভার ইথারনেট, পিওই, এই ধরনের একটা টেকনোলজি আসছে, যেটা ওই ল্যানের মধ্য দিয়েই, ইথারনেটের মধ্য দিয়েই পাওয়ারটা পাস করে দেয়। ঠিক আছে, সো এরকম কিছু টেকনোলজি আছে। Power line networking can allow devices to connect the LAN where data, network cable, or wireless communication are not a viable option, or using a standard power line adapter, devices can connect to the LAN wherever there is an electronic outlet by sending data on certain frequencies. Especially useful when wireless access point cannot reach all device in home. ওকে, ওয়্যারলেস ব্রডব্যান্ড, এখানে ওই ডিএসএল কেবলের ওয়্যারলেস এর কথা বলেছে, যেটা আলাদা একটা অপশন হতে পারে। ওয়্যারলেস ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, ডাব্লিউআইএসপি যেগুলোকে বলা হচ্ছে আর কি, হটস্পট এসি। ওকে, সো আচ্ছা এরপরে কি আছে দেখি। আচ্ছা, নেটওয়ার্ক সিকিউরিটি নিয়ে এরপরে কথাবার্তা বলবে। ফায়ারওয়াল, এই ধরনের একটা দেয়াল দিয়ে সাধারণত দেখানো হয় যে আপনার ধরেন এই একটা কম্পিউটার আছে, একটা তো হলো ফায়ারওয়াল দিয়ে আটকিয়ে দিল ইন্টারনেট থেকে যেগুলি আসতেছে, এক্সটার্নাল থ্রেট এগুলোকে বলা হয়। এক্সটার্নাল থ্রেট এই ফায়ারওয়াল দিয়ে আটকিয়ে দেওয়া হলো, কিন্তু আপনার ইন্টারনাল থ্রেট কিন্তু ধরেন আপনার নেটওয়ার্কের ভিতরেই কেউ একজন বসে থাকতে পারে যে আপনাকে এই অ্যাটাকটা করবে, বিভিন্ন ধরনের সিকিউরিটি থ্রেট বা অ্যাটাক করবে, এগুলোকে বলা হয় ইন্টারনাল থ্রেট। ঠিক আছে, নেটওয়ার্ক সিকিউরিটি ইজ অ্যান ইন্টিগ্রাল part of a network regardless of the size of the network. The network security that is implemented must take into account the environment while securing the data, but still allowing for quality of service that is expected of the network. Securing a network involves many protocols, technology, device, সব অনেক টেকনোলজি, প্রোটোকল এবং ডিভাইস, এগুলোর টেকনিকের দরকার হয় in order to secure data and mitigate threat. তো এই থ্রেট গুলোকে মিটিগেট করার জন্য অনেক ধরনের টেকনোলজি, প্রোটোকল এগুলো দরকার হয়। Threat vectors might be external or internal. So থ্রেট এক্সটার্নাল হতে পারে, ইন্টারনাল হতে পারে, এবং আপনারা সবাই জানেন ঘরের শত্রু বাইরের শত্রুর চেয়ে কিন্তু খারাপ। ঠিক আছে, ইন্টারনাল থ্রেট কিন্তু একটা বড় থ্রেট আর কি। এক্সটার্নাল থ্রেট গুলো কি কি হতে পারে এবং ইন্টারনাল থ্রেট গুলো কি কি হতে পারে, সেই জিনিসগুলো আপনার এখানে কিছু
উদাহরণ দিয়েছে ভাইরাসেস, ওয়ার্মস এর নাম সবাই শুনেছেন কিনা আমি জানি না, আমি নিজেও ওয়ার্মস এর নামটা অনেক পরে শুনেছি। এগুলোর প্রত্যেকটা ডেফিনেশন আপনি ইন্টারনেটে পাবেন এবং দেখতে পাবেন। এগুলির যদি আলাদা আলাদা ডেফিনেশন আলাদা করতে পারেন, ভাইরাস এবং ওয়ার্মস এর মধ্যে পার্থক্য কি, ডিফারেন্স বিটুইন ভাইরাসেস এন্ড ওয়ার্মস, দেখবেন যে মজার মজার তথ্য আপনি পাবেন। ট্রোজান হর্সেস, তারপরে স্পাইওয়্যার, অ্যাডওয়্যার, জিরো ডে অ্যাটাক, থ্রেট অ্যাটাক, ডিনায়াল অফ সার্ভিস অ্যাটাক, ডেটা ইনসেপশন এন্ড থেফট, আইডেন্টিটি থেফট। সো এই ধরনের বিভিন্ন থেফট বলতেছে যে এগুলো হলো চুরি আর কি। আপনার আইডেন্টিটি থেফট মানে হচ্ছে আপনার আইডি পাসওয়ার্ড হয়তো চুরি করে ফেলছে বা কোনোভাবে পেয়ে গেছে আর কি। তো এগুলি প্রত্যেকটারই এই ডিডস অ্যাটাক, এটাকে আমরা ডস অ্যাটাক বলি, ঠিক আছে। আবার ডিস্ট্রিবিউটেড ডিনায়াল অফ সার্ভিস অ্যাটাক আছে, যেটাকে ডিডস অ্যাটাক বলে। এই ধরনের অনেক অ্যাটাক আছে যেগুলো মানে যদি পড়েন তাহলে মজা পাবেন, ওটা আলাদা একটা আমরা জাস্ট এগুলোর নাম একটু জেনে রাখতেছি। ইন্টারনাল থ্রেট কি হতে পারে? লস্ট অর স্টোলেন ডিভাইস, আপনার ডিভাইস চুরি হয়ে যেতে পারে বা হারিয়ে যেতে পারে। অ্যাক্সিডেন্টাল মিসইউজ বাই এমপ্লয়িজ, অন্য কেউ আপনার অ্যাকাউন্টটা খোলা পেয়েছে, এরকম আমরা স্টুডেন্ট লাইফে প্রায় দেখতাম যে হয়তো পাশাপাশি বা একই মেসের মধ্যে থাকে, একজন ফেসবুক ওপেন করে রাখছে, আরেকজন ফট করে এসে দেখলো যে তার ফেসবুক ওপেন করা আছে, একটা স্ট্যাটাস দিয়ে দিল, ঠিক আছে। তো বা ল্যাবেও বিভিন্ন ল্যাব ট্যাবে এগুলো হয়ে থাকে। ম্যালেসিয়াস এমপ্লয়ি যারা একটু ভালনারেবল এই হ্যাকিং ট্যাকিং এর সাথে জড়িত, তারা হয়তো আপনার এগুলো এই ধরনের ইন্টারনাল থ্রেট হিসাবে কাজ করতে পারে আর কি। সো সিকিউরিটি সলিউশনস, মাল্টিপল লেয়ার সলিউশন আপনার দরকার। নেটওয়ার্ক সিকিউরিটি কম্পোনেন্টস ফর হোম এন্ড স্মল নেটওয়ার্ক অফিস, অ্যান্টিভাইরাস এন্ড অ্যান্টি স্পাইওয়্যার সফটওয়্যার, ফায়ারওয়াল ফিল্টারিং, অ্যান্টিভাইরাস, ফায়ারওয়াল, ওকে। আচ্ছা, সিকিউরিটি সলিউশন আরো কিছু জিনিসপত্র আছে। ডেডিকেটেড ফায়ারওয়াল সিস্টেম তো আছেই, ঠিক আছে, ফায়ারওয়াল সিস্টেম আপনি ই করলেন। এছাড়াও অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট, এসিএল বলি আমরা। এই এসিএল আপনার হয়তো মডিউল 3 এর দিকে যে আপনি কিছু এসিএল, অর্থাৎ কি ধরনের আইপি অ্যাড্রেস আপনার এখানে অ্যাক্সেস করতে পারবে, কি ধরনের আইপি অ্যাড্রেস পারবে না, সেগুলো আপনি স্পেসিফাই করে দিতে পারবেন। সেরকম কিছু ব্যাপার স্যাপার আছে, এগুলাকে মানে ভেরি খুবই কম পরিসরে আর কি। তো সেই এসিএল লেখা আপনারা কিছুটা শিখবেন। তারপর ইন্ট্রুশন প্রিভেনশন সিস্টেম, আইপিএস, এবং এই আইপিএস আসলে মোটামুটি সিসকোদের নতুন এসেছে। ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক, আপনি ভার্চুয়ালি অ্যাজ ইফ যে আপনি আমেরিকাতে আছেন, আমি বাংলাদেশে আছি, এরকম যদি হয়, তারপরেও ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক দিয়ে এমন করা সম্ভব যে অ্যাজ ইফ আমরা সেম নেটওয়ার্কের মধ্যেই আছি, আপনি বুঝতেও পারবেন না যে আসলে ডিফারেন্ট নেটওয়ার্কের মধ্যে দুইজন কাজ করতেছি। Okay, so the study of network security starts with a clear understanding and underlying switching and routing infrastructure. Okay, the IT professional. So এইখানে আপনার কেউ একজন হয়তো সার্টিফিকেশনের কথাবার্তা বলেছিলেন। So এই যে সিসকোর বিভিন্ন সার্টিফিকেশন, সিসকো সার্টিফাইড সিসিএনএ, সিসকো স্পেশালিস্ট, তারপর সিসিএনপি, সিসিএন এর পরে সিসিএনপি আসে, তারপরে সিসিআই, ডেভনেট অ্যাসোসিয়েট ওরা বের করেছে নতুন, এগুলো ওদের নতুন ডেভনেট স্পেশালিস্ট। অর্থাৎ ডেভনেট ওদের মূল বের করার উদ্দেশ্য হলো প্রোগ্রামিংটা কিন্তু আসলে নেটওয়ার্কিং এর আগে অত ওইভাবে কাজে লাগে না, কিন্তু এখন কিন্তু প্রোগ্রামিং দিয়ে ধরেন যে একই কনফিগারেশন আপনি দেখবেন বিভিন্ন রাউটারে আমাদের বারবার করতে হচ্ছে, সুইচে বারবার করতে হচ্ছে। যদি আপনার কোম্পানি অনেক বড় হয়, 100টা রাউটার থাকে বা 100টা সুইচ থাকে, প্রতিটার মধ্যে বারবার একই কনফিগারেশন করার চেয়ে আপনি যদি একটা প্রোগ্রামিং অ্যাপ্লাই করতে পারেন, সেখানে একটা পাইথন কোড দিয়ে কাজটা করতে পারেন, তাহলে কি করবেন, একই কোড আপনি বিভিন্ন ইয়েতে জাস্ট রান করে দিবেন, কাজ হয়ে যাবে। এক জায়গায় বসে যাতে করতে পারেন, সেই জিনিসগুলো মানে একত্র করে কাজ করার জন্য ওদের আসলে ওই ডেভনেট পোরশনটা ওরা তৈরি করেছে। The Cisco Certified Network Associate certification demonstrates that you have a knowledge of foundational technologies. Ensure you stay relevant with the skills needed for the adaptation of next generation technologies. The new CCNA focus IP foundation and security topics
ওয়্যারলেস, ভার্চুয়ালাইজেশন, অটোমেশন এন্ড নেটওয়ার্ক প্রোগ্রামেবিলিটি। তো নেটওয়ার্ক প্রোগ্রামেবিলিটি নিয়েও কিন্তু ওদের আলাদা কোর্স টোর্স আছে, এগুলো অনেক পড়াশোনা করতে গেলে সিসকোর আসলে কম নাই। নিউ ডেভনেট সার্টিফিকেশন at the associate specialist in professional level to validate your software development skill. Specialist certification validate your skills in line with your job role and interests. ওকে, নেটওয়ার্কিং জব আপনি ওই সিসকোর ওদের এখানে যে খুঁজতে পারেন, আপনি ওই ধরনের সার্টিফিকেশন গুলো নিলে তারপরে ওরা এই জবের ব্যবস্থা আসলে আপনাকে করবে। সো রিসার্চিং আইটি এন্ড নেটওয়ার্কিং জব অপরচুনিটিস একটা ল্যাব অ্যাক্টিভিটি আছে, ওখানে আপনার পিডিএফটা আপনারা দেখতে পারেন। সো এরপরে লাস্টে হচ্ছে মডিউল প্র্যাকটিস এন্ড কুইজ। তো আপনারা ওই কুইজটা নিজেরা একটু দিয়ে দেখবেন যে ওকে আপনারা কতটুকু আসলে এখানে দেখলেন বা শিখলেন। ওকে, সেই এইটার মধ্যে আসলে কি কি শিখেছি সেই জিনিসগুলো এখানে একটু কি করলো, বাস। এই হচ্ছে মোটামুটি আমাদের ফার্স্ট চ্যাপ্টার। আমরা একটা ভিডিও মাঝখানে মনে হয় বাদ দিয়েছি, সেই ভিডিওটা কোথায়, ওয়েবএক্স এর একটা ভিডিও সম্ভবত, সেটা আমরা একটু ইয়েতে যে দেখে আসি। ওকে, সো সবাই জানেন এটা কোত্থেকে আমরা এসেছি। আমরা আমাদের ওই যে আচ্ছা, আমাকে তো আবার ইনভ্যালিড সেশন করে দিচ্ছে, কারণ আমাকে আবার নতুন করে লগ ইন করতে বলতেছে, তাই তো? করে বারবার লগ ইন করা এবং অটোমেটিকলি তারা ফিল আপ করতে দেয় না, এটা একটা সমস্যা, আগে করতে দিত আর কি। সো আমরা যে কোনোটা থেকেই ওখানে পৌঁছতে পারি, এটা আপনারা ভালো করেই জানেন। সো এইগুলো আমরা করে এসেছি। নেটওয়ার্ক ট্রেন্ডস এর মধ্যে এই যে এই ভিডিওটা আমরা দেখিনি, সেই ভিডিওটা দেখা যায়। না, এটা তো কোলাবোরেশন টুল, ভিডিওটা কই গেল, এই তো। Hello? Hello? You're gonna have to call me back. Did you guys book this room? Because I'm pretty sure I booked this room. কয়জন মানুষ আছে তাও কাউন্ট করতে পারে। সো এই ওয়েবএক্সটা আসলে ইয়ের সময় আমাদের খুব কাজে লেগেছে। জুম আসার আগে, জুম তো আগেও ছিল, কিন্তু পপুলার হওয়ার আগে যখন প্রথম দিকে আসলে লকডাউন শুরু হলো মার্চের দিকে গত বছর, তখন আমি আসলে ওয়েবএক্স দিয়ে প্রচুর ক্লাস নিয়েছি, কারণ ওয়েবএক্স এর এদের ফাংশনালিটি গুলো বেশ জুমের চেয়েও আসলে ভালো ছিল, এবং এদের প্রফেশনালি তো, সো বেশ ভালো ছিল। আমরা চ্যাপ্টার 1 মোটামুটি শেষ করে ফেললাম, এরপরে আমরা চ্যাপ্টার 2 তে যাব। তো আমরা কিছু দূর আগানোর পরে ছোট ছোট কিছু কুইজ নেওয়ার চেষ্টা করব, যেগুলো আমাদের এলএমএস এ আসবে আর কি। এইদিকে আমরা কুইজ 1 যে লিখে রেখেছি বা আরো কুইজ টুইজ আসবে, সেগুলো আমরা কিছু অ্যাসাইনমেন্টও দিব আরো পরে, ঠিক আছে? সো যারা একটু মনে হচ্ছে যাদের যে ওকে একটু আমরা হয়তো
ফাস্ট যাচ্ছে কিনা বা অনেক কিছুই বুঝতে পারতেছেন না এরকম মনে হয়, সো তারা কিন্তু একটু সময় দিতে হবে, নিজেরা একটু সময় দিয়ে বোঝার চেষ্টা করতে হবে, তারপরে না পারলে আমাকে বলতে হবে। সো নেক্সট দিন আমরা যেটা যাব সেটা হচ্ছে বেসিক সুইচ এবং ইন ডিভাইস কনফিগারেশন। অর্থাৎ সুইচ বলতে আমাদের সাধারণত ওই কি বলে ইন ডিভাইস যেগুলো কম্পিউটার ল্যাপটপ এগুলো সাধারণত সুইচের সাথে কানেক্টেড থাকে, এবং সুইচ তারপরে রাউটারের সাথে বা আরো বড় বড় ইয়েদের সাথে কানেক্টেড হয়। সাধারণত আমরা কানেক্টেড হই সুইচের সাথে স্বাভাবিকভাবে। আর এগুলা যেগুলা এই বাসায় ইউজ করি মিনি রাউটার ডঙ্গল, এগুলা দেখেন এগুলা আসলে খুবই ঠুনকো বা খুবই ছোট পরিসরের, ঠিক আছে, এগুলাকে ওইভাবে আসলে রাউটার বলা যায় না, এগুলা মিনি রাউটার। তেমনি ল্যানে আপনার যখনই কাজ করবেন তখনই আসলে সুইচের সাথে আমরা কানেক্টেড হই। তো ওই সুইচটাকে কিভাবে কনফিগার করা যায়, কিভাবে একটা সুইচকে, মানে এখানে অনেক কিছুই বলা হয়েছে, এবং একটা ইন ডিভাইস একটা কম্পিউটারের সাথে কিভাবে কানেকশনটা দেওয়া যায় এগুলি আমরা আসলে দেখব। এবং এখানে এখানে যে সিসকো আইওএস অ্যাক্সেস, আমরা সিসকো আইওএস এর কথা বলেছিলাম আগের দিন, অ্যাপলের আইওএস আছে, সিসকোর এরকম একটা অপারেটিং সিস্টেম আইওএস আছে, আমরা দেখিয়েছিলাম আইওএস নেভিগেশন কিভাবে এটাতে নেভিগেট করা লাগে, কমান্ড স্ট্রাকচার, বেসিক ডিভাইস কনফিগারেশন, একটা ডিভাইসকে বেসিক কি কি কনফিগারেশন করা যায় সেগুলো আমরা দেখব। এবং ওই কনফিগারেশন করলেন মানেই ওইটা যে ওই ডিভাইসে সেভ হয়ে গেছে ব্যাপারটা এরকম না, এটা আলাদাভাবে সেভ করতে হয়, পোর্ট অ্যাড্রেস কনফিগার আইপি অ্যাড্রেস কিভাবে করতে হয় এগুলো সম্পর্কে আমরা এই নেক্সট ক্লাসে দেখব। ঠিক আছে, সো আপনারা যদি চান তাহলে একটু আগে এগুলো একটু দেখে রাখতে পারেন, আমরা এগুলো করে যাব আর কি। এগুলো নেক্সট ক্লাসে চ্যাপ্টার 2টা আমরা চেষ্টা করব ওই দিনই শেষ করার। সো এখানে নেক্সট ক্লাসের যদি আমরা দেখি ভিডিও অ্যাক্টিভিটি আছে অনেকগুলোই, প্যাকেট ট্রেসার অ্যাক্টিভিটি এখানে একটা আছে 2.7.6, এগুলো আসলে এখান থেকে সহজে দেখা যাবে, এই যে নেভিগেট আইওএস 2.3.7, 2.3.8, 2.5.5, তার মানে 1 2 3 4 5 6, বেশ 6টা আমাদের অ্যাক্টিভিটি আছে। সো এই অ্যাক্টিভিটি গুলো মেইনলি আমরা কাজ করব, আর থিওরিটিক্যাল জিনিসগুলো একটু আমরা আস্তে আস্তে জানবো, বাট ওগুলো আপনি কতটুকু সময় দিতে পারবেন সেটার উপরে নির্ভর করে আপনি কতটুকু থিওরি জানবেন। আপনি যতই সময় দিবেন ততই বেশি আপনি এখান থেকে থিওরি জানতে পারবেন। কোনো বিষয় না বুঝলে আমাদেরকে কোশ্চেন করতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আর আমাদের মূল ফোকাস কিন্তু আমরা আমাদের এই জিনিসগুলোতে ল্যাব ওরিয়েন্টেড, অর্থাৎ আমরা আপনার প্যাকেট ট্রেসারের জিনিসগুলো ঠিকঠাক মতো করতে পারতেছেন কিনা সেটাই আমাদের মূল টার্গেট। ওকে, সো কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। কারো কোনো কোশ্চেন না থাকলে আজকের মতো শেষ করব।